এই জায়গাটাতে তোকে আরেকবার দেখাতে। কি আগের দিন করাচ্ছিলাম যেন, এলিভেশন। এলিভেশন। তোকে একটা কয়েকটা সিম্পল জিনিসের আগে এলিভেশন আঁক, তারপর তুই কমপ্লেক্স জিনিসের এলিভেশন আঁক। একটা রেড ট্রায়াঙ্গেল নিলাম, একটা র্যান্ডম রেড ট্রায়াঙ্গেল আঁকলাম। এই হলো একটা বাড়ির প্ল্যান, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? হুম। তো মনে কর এর এলিভেশনটা আঁকতে হবে। তো আমি এটা আঁকবো কি করে? প্রথমে এর উপরে একটা নর্মাল একটা বেস লাইন টেনে নেব। এবার আমি কি বলেছি, নর্মালি জিএল টু পিএল হাইট হলো 600 mm। কোথায় গেল অফসেট? অফসেট নিলাম, সবার আগে জিএল টু পিএল হলো নর্মালি 600 mm নিলাম, তারপর আবার অফসেট নিলাম, তারপর বিল্ডিং হাইট হলো 2950। না, 600 হলো জিএল টু পিএল হাইট। এবার পিএল থেকে রুফের টপ পর্যন্ত, রুফের টপ, রুফ বুঝিস তো? ছাদ, ছাদের টপ, টপ পর্যন্ত হাইট হলো, মানে মেঝে থেকে ছাদের, তুই ঘরে বসে আছিস, বসে আছিস তো, তোর মেঝে থেকে ছাদ দেখতে পাচ্ছিস তুই উপরের দিকে তাকালে, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলে ক্লিয়ার হাইট। ভালো করে বোঝ, ক্লিয়ার হাইট। রূপ বাদ, হ্যাঁ রূপ বাদ দিয়ে আমি যদি বলি যে তোর রুফের টপ পর্যন্ত, মানে রুফের হাইটটা যোগ করতে হবে, মানে তুই ছাদের ওপরে দাঁড়িয়ে রয়েছিস, সেটার হাইট হলো 2950। এন্টার টিপলাম, 2950। এবার ছাদ আমি বললাম 125 mm এর ছাদ দিচ্ছি আমি, যেহেতু ছাদটার ভেতরের দিকে, সেই জন্য ইনসাইডে আমি ছাদটার সাইজটা নিই। ছবিটা না আপ ডাউন করছে। ঠিক আছে কি এখন? আচ্ছা, মানে একটা মানে আমি বলছি যে কিছু ক্লিয়ার দাগটা কোথায়? হ্যাঁ, ক্লিয়ার দাগটা মানে কত ডিস্টেন্সে দিয়েছো? কোন ক্লিয়ার ডাকটা? দাগ বলতে মানে মানে বাড়ির প্ল্যানটা হচ্ছে তো, বাড়ির প্ল্যানের মধ্যে মানে কোন জায়গায় মানে কি, মানে তুমি এই যে সবার ফার্স্টে ডাক্তার দিয়েছো না, মানে বাড়ির প্ল্যান থেকে সবার ফার্স্টে যে ডাক্তার রয়েছে, এই বাড়িরটা, বাড়ির সাইজটা? সবার ফার্স্টে, হ্যাঁ মানে ওপরে সবার ফার্স্টে যে ডাক্তার রয়েছে হ্যাঁ, ওপরে। যে কোনো জায়গায় উপরে, তুই প্ল্যানের হ্যাঁ যে হ্যাঁ, কোনো সবার উপরে একটা ফার্স্টে দাগ আচ্ছা। টেনে দিলেই হলো। ওটা একটা বেস লাইন, তুই যেখানে খুশি দাগ এবার টেনে দে। ওটার সঙ্গে যে অফসেটটা ওটা 600, তাই তো? হ্যাঁ, ওটা যেখানে খুশি দাগ টেনে দে, কিন্তু বাড়িটা পুরো কভার হওয়া চাই উপর থেকে, নাহলে পুরো বাড়ির প্রজেকশন উপরে উঠবে না। আচ্ছা আচ্ছা। এবার আঁকলি, এবার ওপরে প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল মানে বুঝিস তো, যেটা থেকে পড়ে যাস না যার জন্য ছাদের থেকে, সেটা 900 mm এর, ছাদের ওপরে থাকে, মানে ছাদের ওপরের যে দাগটা, ওখান থেকে আমি 900 mm উপরে টানলাম। এবার এই বিল্ডিংটার আমার এলিভেশন আঁকতে হবে। কি করে আঁকবো দেখ, তুই যদি, এটা সার্কেল না, সার্কেল কোথায় গেলি, মনে কর
তুই এইখানে দাঁড়িয়ে আছিস, তুই এখান থেকে দেখছিস, এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছিস? ছবি চলে গেছে। ও ঠিক আছে, তার ছবি আসুক, বলিস তারপর করা। হুম হুম। প্রিন্ট আউটের দোকানে তোমার প্রিন্ট আউট যে করে সে ছিল না, আমি তো কিছুক্ষণ মানে বাইরে গেছে, একটু চলে আসবে, তো আমি তো সেখানে অন্য দোকানে গেছিলাম, এবার যতক্ষণ ওই দোকানে কাটালাম তো ততক্ষণে দেখলাম এলো না, তো আমি আর দাঁড়াইনি, বুঝতে তো। হুম, অলরেডি 7টার বেশি বেজে গেছে, অনেকক্ষণ বেশি বেজে গেছে, কালকে করিয়ে নেবো যাওয়ার টাইম। ঠিক আছে, করিয়ে নিস তাহলেই হলো। হুম হুম হুম। স্ক্রিন এসছে? চলে গেল। আসলে বলবি। মানে কয়েক সেকেন্ডের জন্য এসে চলে গেল। ঠিক আছে, পুরোপুরি হুম হুম। আসলে আমায় বলবি। ঠিক আছে। এসেছে। এসছে? হুম হুম। এই আবার চলে গেল। ঠিক আছে, এসছে। ঠিক আছে। হুম হুম, এবার এবার দেখতে পাচ্ছিস তো? হুম হুম হুম। হ্যাঁ, তা তুই এইখান, তাড়াতাড়ি করো, আবার যদি চলে যায়। তারা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করানোর জিনিস না, এখান থেকে তুই এটাকে দেখছিস তো, এটাকে দেখলে। এই তুমি যতক্ষণে বললে ততক্ষণে চলে গেল আবার। নেই নেই, এখন ছবি নেই। ঠিক আছে, ওই জন্য তো আমি বলছি না। নেই, চয়েস এসছে। হুম হুম এবার এই হুম যে তোর টিক চিহ্নটা, এখানে তুই দাঁড়িয়ে এই বিল্ডিংটাকে দেখছিস, দেখলে তোর চোখ কোথায় কোথায় আটকাচ্ছে। তো এটা যদি হুম প্লেন হুম। বক্স হতো তাহলে তো এইখানে একবার আটকাতো আর এখানে একবার আটকাতো। এবার যেহেতু পুরো বক্স নয়, এই কোথায় কোথায় আটকাতো দেখতে পেলাম না ভালো তো, করে। চলে গেল। বারবার যাওয়া আসা করছে, এক সেকেন্ড করে। এসছে। এসছে? কি করে বলতো, বারবার এরকম যাওয়া আসা করছে। হ্যাঁ। এই আবার চলে গেল। এরকমই হচ্ছে তখন থেকে। এসছে। আমি কতবার বলে যাবো, এসছে এসছে। যাই হোক। হুম, এই চলে গেল। কি, না আবার এসছে। আচ্ছা তুমি আমাকে দেখাও দেখি কতটা করা যায়। এখন এসছে? হুম 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 হুম। না না না, করাও। হুম। এবার দেখুন টাইম তুই মনে কর এখানটা যদি একটা আচ্ছা আমি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে যদি একটা প্লেন দাগ থাকতো তাহলে তো উপরে তাই দেখতাম, প্লেন একটা দাগ রয়েছে। একটা পাঁচিল হলে কি দেখতিস, ও এরকম একটা প্লেন পাঁচিল দাঁড়িয়ে রয়েছে। তিন দাগটা কিসের, তিন দাগটা কিসের? যদি আমি ধরি হুম এখানে হুম। এই বাড়িটা না তোমার থেকে, হাতটা কিন্তু সোজা হয়নি। না না আমি সোজা হওয়ার জন্য আঁকিনি, আমি এমনি একটা এঁকেছি তোকে বোঝানোর জন্য। তা এই একটা দাগ রয়েছে, ঠিক এই আছে। দাগটা ধরে নে একটা পাঁচিল। হুম
পাঁচিলকে তুই যদি দেখিস এইখানে আর এখানে যদি পাঁচিলের এন্ড হয়, তুই সামনে দিয়ে কিরকম দেখবি? এখানে একটা বড় একটা পাঁচিল উঠে গেছে, সেম যতটা হাইট ততটা হাইট অব্দি, ওপরের হাইটে গিয়ে একটা শেষ হচ্ছে, সাইডের হাইটে যেখানে গিয়ে শেষ হওয়ার সেখানে শেষ হচ্ছে, আর এখানে একটা শেষ হচ্ছে, মানে তিন দিকে এন্ডিং দেখতে পাবি, তাই তো? যেখানে যেখানে তোর এন্ড হচ্ছে সেই এন্ডিং গুলো দেখতে পাবি এলিভেশন হলে। সেখানে যদি আমি বিল্ডিংটাকে দেখি, তুই এখানে কটা এন্ডিং দেখতে পাবি? এইখানটা একটা এন্ডিং দেখতে পাবি, এখানে একটা এন্ডিং দেখতে পাবি, এখানে একটা এন্ডিং দেখতে পাবি, আর এখানে একটা এন্ডিং দেখতে পাবি। এই চারটে এন্ডিং তুই দেখতে পাবি। তা আমি এক্সটেন্ড করব, টপ পর্যন্ত যাচ্ছে, কারণ প্যারাপেট ওয়াল তো মাথা অব্দি হবে, সবকিছুই ওপর অব্দি হবে। বাউন্ডারি এজ নিলাম, রাইট ক্লিক, কাল আরেকটু পরে ছিল আমাকে বললি? না, ও, তুমি কলে আছো, তোমাকেই বললাম। বললিটা কি, তাই তো আমি বুঝতে পারলাম না। বললাম কাল আরেকটু পরে ট্রেন, ও, কালকে 9:30 আসছিস? 10টা থেকে। কদিনের জন্য? আপাতত 10-15 দিন ধরে যাচ্ছি। তাহলে আসছিস যখন, এসে কি তুই ক্লাস করবি? হ্যাঁ, অবশ্যই কোচিং করার চেষ্টা করবো। তাহলে সেটাই ভালো হয়, কারণ অনলাইনে তো ঠিকঠাক ক্লাস হচ্ছে না। দিদি যে বলছে আজকের ক্লাসটা তাহলে করাবে না নাকি? না না না, যেটুকু ক্লাস করতে যখন বসিয়েছি, ক্লাস যতটা করার করিয়ে দিই। তুই যদি আগে বলতিস তাহলে করাতাম না, বলতাম একেবারে আয়, তোকে অফলাইনই করাবো। না, করে নিলাম একটু লাস্ট দিন, মানে লাস্ট দিন অনলাইনে করে নি আর কি। এই উঠলো ওপরে প্রজেকশন লাইন গুলো, হুম প্রজেকশন লাইন গুলো চাইলে কাল। হুম হুম হুম, এবার দেখ, এই যদি হয়, এবার বিল্ডিং এর এলিভেশনটা আঁকবো আমি। কি কি কাটা যাবে ট্রিম হুম করছি, কেটে দিলাম। হুম এগুলো এক্সট্রা, এগুলো এলিভেশনের কোনো প্রয়োজন নেই, এটারও হুম প্রয়োজন নেই। ওপরে দাগগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা। যদি সিম্পলি স্লিম, এক সেকেন্ড, মাঝে মধ্যে এটা কোথার থেকে আসে। হ্যাঁ, সিম্পল ভাবে বোঝাই, তাহলে এই বিল্ডিংটার, এই যে বিল্ডিংটা, এটার এলিভেশন হলো উপরে যেটা আঁকা হয়েছে এটাই। হুম হুম দরজা জানলা কেন দেখতে পাচ্ছিস না? তুই কি এই বিল্ডিং এ কোনো দরজা জানলা দেখতে পাচ্ছিস প্ল্যানে? না, কিছু নেই তো। ওই জন্য ওপরে আমি দরজা জানলা দেখতে পাচ্ছি না আপাতত, যেহেতু দরজা জানলা নেই। যদি এখানে আমি দরজা জানলা দিতাম, সামনের দিক থেকে আমার দরজা জানলা কোথাও কিছু দেখা যেত, তাহলে ওপরে আমাকে হ্যাঁ দরজা জানলা আঁকতে হতো। আচ্ছা আচ্ছা, এবার মানে তুমি আমাকে বলো, এই যে এলিভেশন জিনিসটা মানে আসলে মানে কোন জিনিসটাকে বোঝায়? আমি তো বুঝলাম ডাক্তার বলছে, আর এলিভেশন বলতে মানে আসলে, মানে আমি যেটাকে দেখতে পাচ্ছি ঠিক আছে, মানে এটা মানে জিনিসটা আসলে আমি তুই মানে ভালো করে কোন মানে কি জিনিসটা দেখতে পাচ্ছি এটা? কি বোঝাচ্ছি সেটা বোঝাচ্ছি। তোর হাত, তোর কাছে ফোন, তোর ফোনটা তো আছে। হুম হ্যাঁ, হুম ফোনটাকে তুই তোর সামনে রাখ, আচ্ছা রাখলি, ওপর থেকে ফোনের উপর তাকালে ফোনের ভেতরে স্ক্রিনে কি চলছে সেটা দেখার দরকার নেই। উপর থেকে ফোনের দিকে তাকালে হুম ফোনের যে জিওমেট্রিক্যাল শেপটা তুই এই তোর যেটার উপর রেখেছিস, সেখানে যে জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হয় সেটা হলো প্ল্যান। ঠিক আছে? আচ্ছা তুই সেই ফোনটাকে যখন সামনে দিয়ে দেখিস,
যে জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হচ্ছে সেটা হলো এই ফোনের এলিভেশন, ফ্রন্ট এলিভেশন। রাইট সাইড দিয়ে দেখলে রাইট সাইড এলিভেশন, লেফট সাইড দিয়ে দেখলে লেফট সাইড এলিভেশন, বা ইস্ট সাইড ওয়েস্ট সাইড এলিভেশন। হ্যাঁ, যদি ব্যাক সাইড থেকে দেখিস ব্যাক সাইড এলিভেশন। ক্লিয়ার এলিভেশন কি আর প্ল্যান কি? এবার বাড়ির ক্ষেত্রে কি হলো, বাড়ির ক্ষেত্রে বাড়ির ওপর থেকে তুই দেখছিস, মানে স্যাটেলাইট ভিউ দেখছিস বাড়ির। কখনো গুগল আর্থ খুলে তোর বাড়ির ছবি দেখিস, যে ছবিটা দেখতে পাবি সেটা হলো তোর বাড়ির প্ল্যান ভিউ। এবার ওই গুগল আর্থ দিয়ে যখন টার্ন করে একটু ওই তোর একটা অ্যাঙ্গেলে নিবি, ওই সার্টেন অ্যাঙ্গেলে, তখন ওটা হবে তোর এলিভেশন ভিউ। বা তুই যখন তোর বাড়িকে, তোর বাড়ি, তোর বাড়িকে বা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে তুই আমার বাড়ির ফ্রন্ট ভিউটাকে দেখবি, সেটাই হবে বাড়ির ফ্রন্ট এলিভেশন। সাইড দিয়ে দেখলে সাইড এলিভেশন, ব্যাক দিয়ে দেখলে ব্যাক এলিভেশন। ক্লিয়ার? এবার এটা তো ইজি জিনিস হলো, এবার এর থেকে একটু, এটাকে আর একটু বিভিন্ন জিনিস ডেকোরেশন করতে হয়। সেটা হলো এই যে এই ছাদটা, ছাদে মনে কর বৃষ্টির জল আসছে, তো এই ছাদ আর দেয়াল আর এগুলো যদি একই লাইনে থাকে, তাহলে ওই জল ওখান দিয়ে চুয়ে চুয়ে সারা দেয়ালে দাগ করে দেবে। তো সেই জন্য দেখবি বাড়ির এই সাইড দিয়ে কিছুটা বেরিয়ে থাকে, যেটাকে কার্নিশ বলে। তো কার্নিশ আঁকতে হবে। প্রথমে এই দুই সাইড কেটে দিয়ে এই যেখানে যেখানে ব্লক গুলো আছে আগে কেটে দিই। কেটে দিলাম ছাদের মধ্যে যেগুলো আছে। এবার কার্নিশ বানাবো কি করে, গেলাম এখানে একটা সিঙ্গেল লাইন টানলাম। এবার কার্নিশের থিকনেস হয় 150 mm। কত? 150 mm। 150 mm এর হ্যাঁ 150 mm এর এই দাগটাকে 150 mm মুভ করাবো, বা অফসেটও নিতে পারিস। 150। ও আমি ওইদিকে নিইনি, সরি, অফসেট নিয়ে করে দিই। 150 নিলাম, অফসেট হলো। এবার এক্সটেন্ড বাটন নিয়ে এক্সটেন্ড করে দিলাম। এই দেখ, এটা হয়ে গেল কার্নিশ। তোর বাড়িতেও বোধহয় আছে এরকম কার্নিশ, দেখেছিস তো? এই প্যারাপেটলের উপরে দাঁড়ালে এইখানে একটা খাঁজ মতন থাকে। তুই তোর হোস্টেলে জানলা দিয়ে উকি মেরে দেখ, তোর তোর যে ফ্লোরটা যেখানে শেষ হয়েছে, নিচে একটা কার্নিশ বেরিয়ে রয়েছে। তো একটা তো হয় চাঁজা, তাই না? মানে না, যাতে এগুলো ওয়ান টাইপ অফ দরকার না চাঁজা, হয় বাট চাঁজা। ওটা ছাদের, ওইটাকে চাঁজা বলে না, এটাকে বলে কার্নিশ। আচ্ছা, তুমি কোনটাকে বলছো? মানে ছাদের কোন, মানে ছাদের মানে নিচে ছাদটা যেখানে শেষ হয়েছে, মানে আমরা যেখানে হ্যাঁ, দাঁড়িয়ে আছি ছাদটাকে একটু সেখান থেকে বাড়িয়ে মানে দেওয়া একটু হয়। একটু এগিয়ে তো বেরিয়ে হ্যাঁ গেছে ওইটা। হ্যাঁ, ওইটা। হুম। মানে প্যারাপেট ওয়ালটা শেষ হয়েছে তার, মানে তার বাইরে, তাই তো? এক এক সেকেন্ড একটু হোল্ড বাইরে করবি, এক যাবে। সেকেন্ড হোল্ড কর। হ্যাঁ বলো। হুম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, বুঝেছিস তাহলে? হুম। এবার কপি করলাম এইটুকখানি কার্নিশকে, দাঁড়া, এই পাশ দিয়ে কপি করতে হবে। কপি করলাম, রাইট ক্লিক করলাম বা এন্টার করলাম, এই পয়েন্টটা নিলাম, মানে 150 অফসেটটা নিলাম। এবার দেখ এখানে বসালাম, হুম। এই দিকটা একবার আঁকতে হবে। মুভ নিলাম, সিলেক্ট করলাম, এন্টার টিপলাম, এবার এই সাইডে টানলাম, টেনে 150 হলো। এ পাশে কার্নিশটা দেখা গেল। হুম। হুম। এবার কপি বাটন, সরি উল্টো দিক, এই এন্টার ক্লিক করলাম,
করে দিলাম। এবার তুই ভাবছিস এই কোন একটা কার্নিশ ঠিক আছে, এই কোন একটা কার্নিশের দাগ ঠিক আছে, এইখানে কেন হঠাৎ করে এই দাগের মাঝখানে কার্নিশ বেরিয়ে গেল, তাই তো? হুম হুম। এবার দেখ এইখানে আঁকাটা দেখ, যদি এইখানেও ছাদ হয়, এই জায়গাটা, এইখানটা একটা ছাদ হয়, হুম এখানেও ছাদ হয়, তাহলে ছাদটাও তো এখানে একটা খাঁজ কেটে থাকবে কার্নিশের মতন। হুম 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 সেই খাঁজ দুটোকে আমি এই পাশে আঁকলাম। ও একটু ভুল হয়ে গেছে, খাঁজটা বাইরের দিকে থাকবে না, ভেতরের দিকে থাকবে। এ দেখ, আচ্ছা, ঠিক করো। আমি তোকে কার্নিশের কনসেপ্টটা এইভাবে বোঝানো যাবে একমাত্র। 150 তো। হুম। এক্সপ্লোর দ্বারা আমি দেখাচ্ছি কার্নিশটা কি জিনিস তোকে বোঝানোর জন্য। কোথায় গেল ম্যাচ প্রপার্টি, না আমার দরকার একটা কালার, লাল কালার, লাল কালার দিয়ে যেটা আঁকবো সেটা প্ল্যানে কার্নিশ। হুম এ দেখছিস, এই দেখ কার্নিশ ক্রিয়েট হয়েছে। হুম হুম এটার প্ল্যানে আঁকার দরকার নেই, তোকে বোঝানোর জন্য দেখ কার্নিশটা ভেতরের দিকে তো, হ্যাঁ এটা এদিকে মানে ভেতরের দিকে, তার মানে কার্নিশের যদি অফসেটটা আঁকা থাকে তাহলে ভেতরের দিকে আঁকা থাকবে। আমি ভুল করে বাইরের দিকে এঁকে দিয়েছিলাম, হুম এই দেখ বাইরের দিকে এঁকে দিয়েছিলাম। হুম মুভ 300, যেহেতু 150 এপাশে ছিল, আমার 150 ওই উল্টো দিকে আনতে হবে, তাই মুভ করে 300 আমি এপাশে এনে দিলাম। হুম হুম ঠিক আছে, এই গেল কার্নিশের ব্যাপার। হুম কার্নিশটা কোনো কাজে লাগবে না, মুছে দিই। হুম আচ্ছা। তোর কলেজে ক্লাস কেমন চলছে? ইন্টারনাল হয়ে গেল তো, তারপরে ক্লাস হয়নি। ও CA3 হয়ে গেছে, হ্যাঁ। হুম হুম কেমন আমাদের মোটামুটি চলছিল, কি করেছিলাম না মানে, পরীক্ষা কেমন হলো? এবার তোমার এই হয়েছে, দিয়েছি একরকম, সব তো ফোন নিয়েই বসে। কিছু বলে না টিচাররা? টিচার একটু মুখের মুখের কথা শুধু বলে যে কারো কারো কেউ মোবাইল রাখবে না, কেউ রাখবে না, কিন্তু সবাই লুকিয়ে লুকিয়ে ঠিকই রাখে, মানে সেরকম স্ট্রিক্ট টিচার হলে হয়তো একটা দুটো এক্সামে বাদ যায়, বাকি সবাই রাখে। আর ম্যাকআউটের মেন এক্সামের সময়? ওই সময় যারা নিয়ে বসতে পারে, চালাতে পারে, তারা চালাতে পারে, আর যারা পারে না, তারা সাহস করে না। যা বাবা, আমাদের এখানে তো এমনি একটু এদিক তোমার ওদিক হলেই, একটু এদিক ওদিক হলেই পুরো ক্লাস আড়ে চলে আসে। ও কোথায়? মানে কোথায় কোথায় বলছো? আমাদের কলেজগুলোতে যদি স্টুডেন্ট, টিচার কোনো কারণে লুজ দিল, স্টুডেন্টরা এইসব একটু কথা বলার চেষ্টা করলো, লেখালেখির চেষ্টা হুম করলো, ক্যামেরায় তো ম্যাকআউট ভিডিও তো ওঠে,
ম্যাকআউট আরে পাঠিয়ে দেয়। আজকেও কথা বলছিলাম এরকম নাকি একটা ক্লাস পুরো আরে করে দিয়েছিল। একটা ক্লাস? পুরো ক্লাস যতজন পরীক্ষা দিচ্ছিল পুরো ক্লাসটাকেই আরে করে দিয়েছে, মানে পুরো রুমটার মধ্যে যতজন বসেছিল। ও না, আমাদের অতটা করে না, মানে কথা বলাবলি হয়েছে, সিট চালানো সবও হয়েছে, ঠিক আছে, না না, এটা তো তোদের স্যাররা দেখতে পায় ক্লাসে অতটা সিসিটিভি আছে? মানে ওটা ম্যাকাও দিয়ে করে না। না না, আমাদের আমাদের ক্লাসে সিসিটিভি আছে, বাট ওটা আমাদের স্যারেরা এক্সাম সেলকে দেখে, ম্যাকাও হয়েছে না। না, ম্যাকআউটের তো নিয়ম ওই ভিডিও ম্যাকআউটকে ম্যাকআউটের স্ক্রিনেও যায়, এখানেও দেখে আবার ম্যাকআউটের স্ক্রিনেও যায়, ওই জন্য জিজ্ঞেস করলাম। দেখো সেটা হয়তো হয়, কিন্তু আজ পর্যন্ত তো কারো কিছু হয়নি, হয়তো স্যারের কাছে একটু ধরা পড়েছে, এক্সাম সেলে গেছে, ব্যাস, এবার সে পাস নাম্বারের মতো লিখে তার হয়ে গেল, সেটা পেয়ে যাবে। যতটা পরীক্ষা দেওয়া বাদ দিল, যত আর আগে যত কি দিয়েছে দিয়ে দিয়েছে, ব্যাস, ওটা ম্যাকআউট কাটে না। ওটা আমি দেখিনি, তাও মারে করেছে বলে স্যারটা বলে। আমরা যতটা দিয়েছি স্যার এরকম করেছে কিনা আমি জানি না, হয়তো করেছে, মানে আমাদের আসার আগে হয়তো কলেজে করেছে, করতেই পারে। এই সোজা সাবজেক্ট গুলো করছি, আর তোমার ওই সলিড সয়েল ওগুলো চেষ্টা করছি যেটা হয়। সলিড, সয়েল আর ফ্লুইড। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা করো তুমি? যে পড়বে তাকে পড়াবো, আমার সব সাবজেক্ট পড়াই আমি। হুম। আচ্ছা, 2 মাস হয়েছে তো, 2 মাস, মার্চ এপ্রিল মে, আচ্ছা। মনে হয় তোরা 2 মাস পরে পরীক্ষা, মে মাসের দিকে দু পরীক্ষা। মাস পরে, তাই তো? হ্যাঁ, মে মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার হুম। কথা। খুব বেশি তাহলে হলে 2 মাস খুব আছে, বেশি হ্যাঁ, হলে হ্যাঁ, এপ্রিলের 2 মাসের শুরু, দিকে। খুব বেশি হলে এপ্রিল শুরু। হুম। এপ্রিলের শুরু, আজকে মার্চ 28 তারিখ, এপ্রিলে শুরু বলছো? মে শুরু। ও সরি সরি, এপ্রিল মে, মে শুরু তাহলে না, মে শেষ। শেষের দিকে ওই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলে ফেলেছি, মানে মাস গুলিয়ে গেছে, কোন মাস আগে কোন মাস হুম। পরে। হ্যাঁ, কারণ প্রতিবার তো জুনে দেয়, মানে অতটা আগেও দেবে না হয়তো। যদি পিছিয়ে দেয়, যেরকম আগের সেম ডিসেম্বরে হওয়ার কথা ছিল জানুয়ারিতে করালো, ওরকম যদি তোদের এই সেমও একটু পেছোয় তাহলে তো স্টুডেন্টদের জন্যই ভালো, তোরা টাইম পাবি একটু পড়ার। কৃষকই কোথায়, আমাদের তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা, জানুয়ারিতে হয়েছে। আরে ডিসেম্বরে হওয়ার কথা ছিল, আচমকা তোরটা পিছিয়ে জানুয়ারি করেছে। আমরা সবাই জানতাম ডিসেম্বরে তোর সেকেন্ড উইকে এক্সাম হবে, আচমকা ক্যান্সেল করে দিয়ে ম্যাকআউট বললো না জানুয়ারিতে এক্সাম হবে। স্টুডেন্টরা বেঁচে গেছে, একটু পড়ার টাইম পেয়েছে, ওই সাপ্লি কম এসছে আগের বারের তুলনায় এবার। হুম। কিন্তু যত বেশি সাপ্লি পায় তো এই যে এই অড সেম গুলোই, অড না ইভেন কি বলে এটাকে, ইভেন্ট। ইভেন ইভেন, হ্যাঁ যাই হোক, এই ইভেন সেম গুলো, কারণ এই ইভেন সেমে সময় থাকে না। সাবজেক্টও কঠিন কঠিন সব সাবজেক্ট এই সেমে থাকে, এই সেম গুলোতে থাকে, সময়ও থাকে না। সেটাই। আর হ্যাঁ, 2 মাস পরে থার্ড ইয়ার, দেখতে হুম, দেখতে হয়ে গেল। হুম, সে তো হয়ে গেল। এই তো কদিন আগে এলাম। আমার কথা হলো শিখলি কি হুম। কি? শিখলাম সবে সিভিল ডিজাইনটা শিখছি, কিছুই শিখিনি তেমন। অটোক্যাডটা কিছুটা শিখেছি, আর ওই আমাদের যে মেকানিক্সের সাবজেক্ট গুলো ওগুলো কিছুটা শিখছি, আর এই কংক্রিট টেকনোলজিতে যা পড়ার পড়বো, ব্যাস, ওই আর কি। এছাড়া আমরা কি মানে আমাদেরকে কি থোড়ি সাইটে নিয়ে যাওয়া হবে যে আমরা শিখবো? ওই যা ফোন দেখে দেখে। না সাইডে না যাবি না সে ঠিক আছে, তো অফিস জব কি করে করবি? সাইট নিয়ে যা। কি? তুই সাইড জব করবি না নয় বুঝলাম, কিন্তু অফিস জব কি করে করবি ও, না শিখলে? এত করার তো ইচ্ছা আছে। আর কি কি শিখবো বলো? নিজের সাবজেক্ট পড়লাম, আর বাকি তোমার গুগল থেকে যা পড়লাম। ওই তো ড্রয়িং এর যেটা সেটা তো আলাদা আছে, তাছাড়া তোর সলিড মেকানিক্স, তোর এই সেমে যা আছে সলিড লাগবে, আর তুই যদি জিওটেকের অফিসে যাস তাহলে তোর সয়েল লাগবে। হুম।
এবার দেখ, এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠারও জায়গা আছে এই বিল্ডিংটার মধ্যে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমার ওঠার জায়গা আছে বিল্ডিংটা, তাহলে সিঁড়ির এলিভেশনটা কেমন দেখতে লাগবে এখানে। সেম সিঁড়ির দুপাশের এখানে দুই কোনাতে চোখ আটকাবে, এন্ড পয়েন্ট পয়েন্ট নিলি। আমি কোনোদিন স্মার্ট বোর্ডে পড়াইনি, আজকে প্রথমবার কলেজে স্মার্ট বোর্ডে পড়ালাম। মানে মানে এরকম যে মানে মানে তোমার লেখা হলে তারপর নিজে থেকে মানে টাইম করে মুছে যাবে এরকম কিছু না? না না, স্মার্ট বোর্ড হলো তোর ডিজিটাল বোর্ড, মানে আমি বোর্ডের মধ্যে পেন দিয়ে লিখবো, যা লিখতে চাই রবার ফবার সব বোর্ডের মধ্যেই থাকে। তা তুই মনে কর হোয়াইট বোর্ড ইউজ করতে চাস না, তুই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চাস, তাহলে প্রেজেন্টেশনের কপি ওর মধ্যে ঢুকিয়ে দিলে, মানে এক কথা মনিটর, একটা একটা 56 ইঞ্চির মনিটর, তার মধ্যে তুই পেন দিয়ে তুই কাজ কর। হুম, আচ্ছা আচ্ছা। এবারে দেখ এইটুকখানি। এবার সিঁড়ির হাইট সম্ভবত আমি দিলাম 150 mm করে প্রত্যেকটা রাইজার। রাইজার ট্রেড আগের দিন বুঝিয়েছিলাম একদিনও তোকে। হ্যাঁ বলেছিল তো, সিঁড়ি 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 সিঁড়িটাতে রাইজার হচ্ছে, তাই না? রাইজার হচ্ছে যেখানটা কাজ, আর ট্রেডটা হচ্ছে এই উঁচু জায়গা, তাই তো? না, এই বলতে যে পারবি? এ দেখ, এটা মনে কর গ্রাউন্ড লেভেল আর এটা হলো ফ্লোর লেভেল। টপ নিচেরটা গ্রাউন্ড লেভেল, ওপরটা ফ্লোর লেভেল, এটা সিঁড়ি। হুম, এই যে রাই উপরের দিকে উঠছে, এই যে এই জিনিসটা হুম, রাইজ মানে উপরের হুম, দিকে ওঠা, এই যে খাড়াইটা, এটাই হলো রাইজার। আর হুম, যার উপর পা দেয় সেটা হলো হুম। ট্রেড। নর্মালি 150 রাইজ, আচ্ছা, 150 রাইজ। ওপরের দিকে ওঠাটা রাইজার? এই যে এটা হলো ট্রেড আর এটা হলো রাইজার, দুটো রাইজার রয়েছে, একটা ট্রেড রয়েছে, আমি তোকে রিলেশনও করিয়েছিলাম। যেটা খাড়া ওটা রাইজার। হ্যাঁ হ্যাঁ হুম, একটা বেশি হয় তাই তো? একটা বেশি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, একটা রাইজার সবসময় বেশি হয়, যটা ট্রেড হবে তার থেকে একটা রাইজার বেশি হয়। কি করে এবার আমাকে তুমি আমাকে বোঝাও তো, রাইজার কি করে বেশি হয়? মানে দুটো সমান কেন হয় না? দুটো সমান তো দেখে মনে হয় দুটোই সমান। ভালো করে দেখ, হুম, দেখছিস এই গ্রিন দুটো হলো দু রকমের ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট, মানে এটা গ্রাউন্ড লেভেল, এটা ফ্লোর লেভেল, ঠিক আছে। বুঝলে তুমি? এই যে গ্রিন দুটো, একটা হলো এই হুম, নিচেরটা হলো গ্রাউন্ড লেভেল, এটা হলো ফ্লোর লেভেল, হুম, ঠিক আছে। হুম, তাহলে হুম। এই গ্রাউন্ড থেকে ফ্লোর লেভেল উঠতে গেলে কটা রাইজার ইউজ করতে হচ্ছে? একটা রাইজার, দুটো রাইজার। আর কটা ট্রেড ইউজ করতে হচ্ছে? একটা ট্রেড। আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। দুটো রাইসের একটা ট্রেড। মেন কথা, যতগুলো ট্রেড হবে তার থেকে একটা বেশি রাইজার হবে, সোজা রিলেশন। তুই হুম, যদি সিভিলে গভর্নমেন্ট জব এক্সামে বসিস, মানে আসতেও একটা। পারে, চলেও আসতে পারে এরকম কোশ্চেন, ট্রেড রাইজার রিলেশন। হুম, যদি রাইজার তোমার রাইজার বলছি ট্রেড এন হয় তাহলে রাইজার হচ্ছে N+1। হ্যাঁ ঠিক বললাম? হুম, হ্যাঁ। এবার দেখ, 150 করে হাইট হবে, তাহলে অফসেট নিলাম রাইজারে, 150 নিলাম, এন্টার। একটা, দুটো, তিনটে, দেখ তারপর মিলে যাবে। 4 নম্বর আর হবে না, 4 নম্বর মিলে যাচ্ছে। তাহলে এবার সিঁড়িটার হুম। এলিভেশন টেকে ফেলি, ট্রিম করে দিই। আরে
হলো, এটা সিঁড়ির এলিভেশন। তুই কদিনের জন্য আসবি বলি জানো? 15 দিনের জন্য। আমি 10-12 দিন ভেবে রাখছি আপাতত। 10-12 দিন, ঠিক আছে। হুম। না, তাহলে আমি বলবো তুই যদি এই কদিনের জন্য আসিস, তোর পক্ষে যদি সম্ভব হয়, আমার যেদিন যেদিন ব্যস্ত থাকবো না সেই কদিন যদি তুই এই সকালবেলা বা যে টাইমটা তোর সুবিধা হবে, সকালবেলা অথবা বিকেল বেলার দিকে, আহ, হ্যাঁ সেই হ্যাঁ, ঠিক আছে। সেই টাইমটা যদি তুই আসিস, তাহলে যেহেতু অনলাইনে ঠিকঠাক আমার হচ্ছে না, পড়ানো হচ্ছে না, আমি সেটা খুব ভালো করে হুম বুঝি। তো অনলাইনে তাহলে হুম ধরেন 10 দিন, 10-12 দিন তো প্রায় মাস দুয়েক যতগুলো ক্লাস হুম হয় তোর এই কদিনে সব কটা ক্লাস সেদিন সেই এই 10-12 দিনের মধ্যে টেনে দেওয়া যাবে। হুম। আচ্ছা। ডিপেন্ড করে তুই কদিন আসতে পারছিস তার উপর। 1 মাসেরও ক্লাস পুরো করিয়ে দেওয়া যেতে পারে, আবার তুই যদি সেরকম রেগুলার আসতে পারিস তাহলে দেখা গেল 2 মাসের একবারে ক্লাস হয়ে গেল। হুম। আচ্ছা, দেখা যাবে, আমি যাই একটু বাড়িতে আগে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখছি। আগে বাড়ি আয় তারপর। হুম। আমি যাই তো বাড়িতে আগে, তারপরে দেখছি। হুম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যা করবি তাড়াতাড়ি ঠিক করে করবি। সেটা গেল বাড়ি এসে আগের বারের মতন অতদিন বাড়ি থাকলি, আগের থেকে তুই যদি শিখতে ঢুকতিস তাহলে এত ঝামেলা হতো না। হ্যাঁ, আমার তোমার কথা মাথাতেই আসেনি, আমার মাথাতে এলো তোমার 1 সপ্তাহ আগে। হুম। এবার এখানে উইন্ডো আছে, আমি তোকে জাস্ট এলিভেশনটা শেখাচ্ছি। হুম এখানে একটা উইন্ডো আছে, হুম হুম ঠিক আছে? তাহলে এই উইন্ডো দুটোরও এলিভেশন আঁকতে হবে হুম হুম সবার আগে। এক্সটেন্ড উইন্ডো, তুই ভাব তোর উইন্ডো ফ্লোর লেভেল থেকে রুফ হুম লেভেলের মাঝখানে থাকে, তাই তো? তোর ঘরের হুম। জানলাটাকে দেখ হ্যাঁ। না, মিডিলে একটা জায়গায় রয়েছে। তাহলে কি করলি, বাউন্ডারি এজ নিয়ে হ্যাঁ, নিলাম। কিন্তু আমাদের জানলাটা ওইরকম নয়। আমি ধরে নিচ্ছি, বাট আমাদের জানলাটা নয় ওইরকম, মানে আপাতত আমি হোস্টেলের জানলা দেখে ইয়ে করছি, হ্যাঁ, তো হোস্টেলের জানলাটা কেমন? বিচার করছি। হোস্টেলের জানলাটা একদিকে, মানে এরা, মানে মিস্ত্রিদের মাথায় আদৌ মানে কিছু মাথায় ছিল কিনা জানি না, মানে একটা ঘরের একটা দিকে জানলা করে দিয়েছে, এই এই পাশে অনেকটা জায়গা, ওই পাশে ফাঁকা, মানে হ্যাঁ, আমার সে দিক ঠিক থেকে আছে, কিন্তু জানলাটা জানলার মানে বেসিক নেই। বেসিক একদম। কনসেপ্ট একই রকম। জায়গা ভুল দিয়েছে হুম সেটা আলাদা কথা, ব্যাস এটা নিলাম। এই নে। এবার হুম। আর না গো, মানে এই জানলাটা মানে বক্স জানলা নয়, এমনি জানলা, এমনি গ্রিল দেওয়া জানলা এমনি। আর কিছু। আরে সে ঠিক আছে, সব বাড়িতে বক্স জানলা থাকে না, এই তো আমাদের একটা কনস্ট্রাকশন শুরু হবে, তাদের টাকার ক্যাপাসিটি নেই বক্স জানলার জন্য, যে এক্সট্রা টাকাটা খরচা হবে সেটা দিতে পারে, তা তাদের জন্য। আচ্ছা, মধ্যবিত্ত ফ্যামিলি নাকি হ্যাঁ আমাদের মতো? হ্যাঁ, তাদের, মধ্যবিত্ত হ্যাঁ ফ্যামিলি মানে মধ্যবিত্ত আমাদের মতো। হয়তো অনেক, না অনেক অসুবিধা আছে, যেটুকখানি জমানো টাকা আছে ওইটুকখানি দিয়ে বাড়ি শুরু করবে, তো সেই জন্য তোর বক্সই হবে না হয়তো তার বাড়ির জানলা। আচ্ছা, তুমি বলো তো আমাকে, একটা বাড়ি তৈরি করতে, মানে একটা নর্মালি একটা বাড়ি তৈরি করতে, একটা, ধরে নাও একটা বাড়ি তৈরি করতে কত খরচ হতে পারে? আম, বাড়ি তৈরি করতে বলতে জানলা দরজা দিয়ে হ্যাঁ, সব মিলিয়ে একটা পুরো 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 ইয়ে বাড়ি, মানে ষো- নর্মাল মধ্যবিত্ত বাড়ি যেমন হয়। 1600 টাকা স্কোয়ার ফিট। জায়গা বলছি না, টাকা টাকা। 1600 টাকা স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট ও 1600 টাকা পড়বে। যত স্কোয়ার ফিটের বাড়ি ও হবে আচ্ছা, তত আমাকে তো, তত ইন্টু 1600। ও আচ্ছা, তুমি আমাকে তো এমনি মাপ বলো তো, কত স্কোয়ার ফিটের বাড়ি হয় এমনি, মানে আমার তো আইডিয়া নেই। কি কি চাইছিস বাড়ির ভেতর, মানে কি কি কটা ঘর, কি ব্যাপার? যা থাকে সবই, যা থাকে সবই। আরে একজন দুটো তাই ঘর তো থাকবেই মানুষের, একজন 3টে বেডরুম চায়, আচ্ছা কেউ একটা বেডরুমে হয়ে যায়, বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে। আচ্ছা। আমি প্রথমে ধরো দুটো বেডরুম, একটা বড় ডাইনিং রুম, হুম। একটা
একটা বারান্দা, ঝুল বারান্দা, একটা ওয়াশরুম, আর একটা মানে বাইরের গলি, মানে ওয়াশরুমের পাশ দিয়ে থাকে না, মানে বাইরে বেরোনোর মতো একটা রান্নাঘর। আর তোমার আর কি হবে? বারণ আর এবার কি থাকে? আর তো বারান্দার আর কোনো কিছু ডাইনিং নেই। গুলো কত বড় বড় চাইছিস? অনেক বড় বড়? হুম, ডাইনিং বারান্দার সাইজ কি কিরকম বড় বলছো? চাইছিস? বলছি ডাইনিং বারান্দার সাইজ কিরকম বড় চাইছিস? ডাইনিংটা মোটামুটি বড়, আর বারান্দাটাও মানে বেশ, মানে দেখতে চোখে লাগবে, বেশ সুন্দর কিছু করা যাবে ওরকম একটা বারান্দা। তুই যা বললি 800 স্কোয়ার ফিট, 800 সাড়ে 800 স্কোয়ার ফিটের নিচে হবে না। হুম, তার মানে যদি 1600 ধরি, 850 স্কোয়ার ফিট ম্যাক্সিমামটাই ধরি, 850 স্কোয়ার ফিট ইন্টু 1600, তো 112। তার মানে 13,60,000। 13,60,000, আচ্ছা। হ্যাঁ, একতলা। হুম, আচ্ছা, দোতা মানুষের কাছে এমনি টাকা থাকে না, মানে মানুষ টাকা বের করতে পারে না, কি বলছো বলো? বল। কি তুমি কি বলছিলে বলো? না, আমি কিছু বলিনি। ও মানুষ এমনি টাকা বের করতে পারে না, লাখ লাখ, বাবা এত টাকা, বাবা! টাকা কিন্তু কিন্তু বাড়ি বানানোর সময় ঠিকই টাকা বেরিয়ে যায়। কোনো কোনো জায়গা থেকে টাকা ঠিকই ম্যানেজ হয়ে যায়। ব্যাংক থেকে বেরিয়ে আসে বা কারোর কাছে ধার নিয়ে বেরিয়ে আসে। এই আমি কথার কথা বলছি। মানে আহ আমি যদি কাউকে এখন বলি যে তুমি একটা আইফোন কিনতে পারবে 1 লাখ টাকা, বলছি বাবা 1 লাখ টাকা অত বড় লোক নয়, কিন্তু অথচ বাড়ি বানানোর সময় ঠিকই টাকা বেরিয়ে যায় কোনো না কোনো জায়গা দিয়ে। তা সেটা তো স্বাভাবিক না? আইফোনের সঙ্গে তুই বাড়ির তুলনা করছিস? আইফোনটার হুম, খুব কম লোকের কাছে ইউজফুল আইফোন, 1 লাখ টাকার আইফোন। সেখানে ওই যারা এখন বাংলার বাড়িতে বাড়ি করছে, বাবা কত টাকা, কিন্তু বাড়ির সময় তখন মনে হয় না, ঠিক না না, বলো। যখন যারা এখন বাংলার বাড়িতে বাড়ি করছে, ওই 1,30,000 টাকা সরকারের কাছ থেকে পায়, নিজের পকেট থেকে কিছু দিয়ে করে, তার একটা বাড়ি হয়ে যায় ওই টাকায়। মানে ওই একটা এক ঘরের একটা বাড়ি। মানে বুঝতে পারছিস তোর মাথা মাথা ঢাকার জায়গা করা বেশি ইম্পর্টেন্ট, না একটা ইউজ না করতে পারা আইফোন বেশি ইম্পর্টেন্ট? ইউজ না করতে পারবে না, ফোন হাতে চলে এলে সবাই ইউজ করতে পারবে, সেটা যাই হোক, সেটা ব্যাপার না। আইফোনটা অতটা অবশ্যই বাড়িতে ইউজফুল নয়। ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি কথার কথা বলে। না না, যেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউজফুল, আইফোনটা সবার জন্য ইউজফুল নয়। তুই যারা ওই সবার জন্য কথাটা কেন তুললে? সবার জন্য ইউজফুল নয়, স্বাভাবিক কথা। তুই যদি এজেড পার্সনদের কথা বলিস, মানে আমাদের জেনারেশন নয়, আমাদের আগের একটা জেনারেশন, আগের জেনারেশন, মানে আমাদের বাবা মার এই রকম জেনারেশনের যারা হয়, যারা বাড়ি করবে, আমরা তো বাড়ি করি না নর্মালি, করবে আমাদের বাবা মারা, তো তাদের কাছে নর্মাল ফোন থেকে স্মার্টফোন এসছে, তাই দেখবি স্মার্টফোন ঠিক করে ইউজ করতে পারে না। ওই কলিং করতে পারে, আর নতুন নতুন এখন ফেসবুক শিখেছে, ফেসবুকের হুম, কল হুম। করতে পারে। তুই তাদেরকে আইফোনের মানে বোঝাতে চাইছিস? আইফোন শুধু নামের এই লোগোটা ছাড়া তাদের কাছে কোনো ম্যাটার করে না। ও তোমার আইফোন আছে মানে অনেক পয়সা আছে, একটুখানি বুক ফোলাতে পারলো, ব্যাস ওইটুকখানি। মানে অ্যান্ড্রয়েড ফোনে যে কাজ হবে, আইফোনে তাদের কাছে একই কাজই হবে, তাই তো? আরে আমি বলতে একই চাইছি এটা। কাজই হবে, হ্যাঁ। আইফোনের যে ইউজফুল জিনিসগুলো সেগুলো তো নিতেই পারবে না। প্লাস আইফোন যে ডিফিকাল্টিস আছে আইফোন নিয়ে, অ্যান্ড্রয়েড ইউজার ফ্রেন্ডলি, আইফোন ইউজার ফ্রেন্ডলি নয়। সেই প্রবলেম গুলো নিয়ে তারা এমনি ফোন চালাতে পারে না, তারা চালাবে আইফোন। তাহলে ইউজার ফ্রেন্ডলি নয় বলতো? ইউজার ফ্রেন্ডলি নয় তো, তোর কোনো কারণে মনে কর আইফোন লক লেগে গেল, তুই আইফোন লক খুলতে পারবি না। একটা হুম, সাধারণ উদাহরণ দিলাম। আগের দিন আমি আমার আমার ফোনটার হুম, ভুল ভুল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, মানে ফোন লক হয়ে গেছে। সফটওয়্যার মারলে তো দোকানে নিয়ে গেলে তো হবে, তা না করে বাবা একটা ইউটিউব থেকে দেখলো, বাবা বসে ফোন ব্যাক প্রসেস ফরম্যাট করে থিপ লক মারা ছিল, তা সত্ত্বেও ব্যাক প্রসেসে ফরম্যাট মেরে আমার ফোনটার লক খুলিয়ে দিল, বাড়ির লোক করে দিল। আইফোন করা যাবে? আইফোন করা যাবে না। আইফোন একবার তুই হুম, যদি পাসওয়ার্ড ভুলে যাস, ওই তোর আইফোন জলে, একবার মানে পাসওয়ার্ডে কিছু ভুল হয়ে গেলে। মানে মানে কেউ পারবে না? না কেউ পারবে না? না,
আইফোনের কেস ভরে ভরে। আইফোনের আইফোন সেন্টার যেখানে আছে। না, আমি যতদূর জানি আইফোনে পারা যায় না, অতটা শিওর নই, বাট আইফোন পারা যায় না। মানে আইফোনের অফিস। এবার তুই, শোনো, এবার ধরে নিলাম তুই আইফোনে আইফোনের অফিস যেখানে আছে, যারা আমাকে বলতে দাও। হ্যাঁ বলো, কি বলছো? যা বাবা, নিজেই তো বলবি বললি। ও, ঠিক আছে। না, এইটা যে আমিও বলছি তুমিও বলছো, তাই আমি থাক, তুমি বলেই না, তাই বললাম। না, আমি বলতে চাইছি নর্মাল। আমার প্রশ্নটা হচ্ছে মানে আইফোনের অফিস যেখানে আছে বিদেশে, মানে যে আইফোন। হ্যাঁ বলো বলো বলো, সাড়ে ছটা বলো। বলো একজন বলো। বল, ঠিক আছে। বলছি, মনে কর আমি আমার হুম, স্যামসাং এর ফোনটার এই প্রবলেম হয়েছে, আমি কিছু করতে পারছি না, সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম সফটওয়্যার মেরে জিনিসটাকে ঠিক করতে। প্রথম তো হাজার রকম আইডেন্টি প্রুফ লাগবে, তারপর তোর ওইটা সফটওয়্যার মেরে ঠিক করবে সে। তার একটা যথেষ্ট 1000 টাকার উপরে একটা খরচা হবে একটা ফোনের তো সফটওয়্যার ঠিক করতে, আইফোনে আরো বেশি। হুম, তারপর আইফোন ইউজার ফ্রেন্ডলি নয় কেন? আইফোনের সঙ্গে তুই যেমন তোর বলে হোয়ার ইজ মাই ট্রেন ইউজ করিস সফটওয়্যারটা, হ্যাঁ, আইফোনে চলবে না। আইফোনে হ্যাঁ মানে তো। আইফোনের যে তোর প্লে স্টোর, আইফোনের যেটা প্লে স্টোর, সেখানে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ নেই, ওরা ছাড়েনি। তাহলে। এবার কি করবি? ও, ও, মানে আমাদের ছাড়তে পারে কিন্তু ছাড়ছে না, তাই তো? তারা ছাড়েনি, তাদের কাছে হয়তো ম্যান পাওয়ার এত নেই, বানায়নি এখনো। মেন ব্যাপার হলো, যদি পৃথিবীতে 100 খানা ধরনের সফটওয়্যার বা অ্যাপ হয় আইফোনের জন্য, তার মধ্যে 60-70% অ্যাপই অ্যাভেলেবেল, বাকিগুলোর অ্যাভেলেবেল এখনো হয়ে পারেনি। হুম, এখন ইউজ বাড়ছে আইফোনের, তার জন্য লোকে মানে কোম্পানিগুলো আইফোনের জন্য অ্যাপ বানাচ্ছে, বাট প্রচুর প্রবলেম। তোকে আইফোন ইউজ করতে গেলে, তুই যদি প্রপারলি আইফোন ইউজ করে প্রফিট নিতে চাস আইফোন থেকে, তাহলে তোকে পুরো হ্যাঁ, বাড়িকেই ওই কি বলবো অ্যাপেলের প্রোডাক্টসে ভরিয়ে দিতে হবে। আমি বুঝলাম না আজকে করেছে বলতে। মানে তুই স্যামসাং এর ওয়াচ কিনে আইফোন চালাতে পারবি না, স্মার্ট ওয়াচ কিনে অন্য কোনো কোম্পানির স্মার্ট ওয়াচের সঙ্গে আইফোন চলবে না, তোকে আইফোন চালাতে গেলে আইফোন আই ওয়াচই কিনতে হবে। ও, তারপরে আই 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 এয়ারবাডসই কিনতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি ইয়ারবাডস। বলছি, হ্যাঁ। এবার তুই বল কত টাকা তোর আছে, কত খরচা করতে পারবি? ও মানে আইবাডস এর দামও অনেক, তাই না? আইবাডস, হ্যাঁ আই হ্যাঁ ওয়াচ। হ্যাঁ হ্যাঁ। আসল ব্যাপার হলো এই যে ওয়াচ বা এই যে তোর কানের এগুলো, এগুলো প্রথম মানে অ্যাপেলই আনে, অ্যাপেলের দেখে সব কপি করে সব কোম্পানি এনেছে। তো ও, মেন ব্যাপারটা হলো তোর কাছে অ্যান্ড্রয়েডে যে ফ্লেক্সিবিলিটিটা আছে, আই মানে অ্যাপেলের কোনো প্রোডাক্টে সেই ফ্লেক্সিবিলিটি পাবি না। তোর কাছে অ্যাপেল এক নম্বর শৌখিনতা হতে পারে, সেকেন্ড কথা হলো যদি তুই অ্যাপেলের জিনিস নিয়ে তোর কাজে লাগে, মানে অনেকে আর্টিস্ট হয় যারা ওই ও, আইফোন ইউজ করলে অনেক সুবিধা হয়, আইফোন বা আইপ্যাড ইউজ করলে সেখানে আর্টের কাজ করতে অনেক সুবিধা হয়, যেগুলো অ্যান্ড্রয়েড ট্যাবলেটে এত সুবিধা নেই। অনেক আর্টিস্ট আছে তোর আইপ্যাডে আঁকে, স্কেচিং করে, তারপর তোর কার্টুনিস্টরা আছে আইপ্যাডে কাজ করে। আইপ্যাডে অনেক ফেসিলিটিস আছে যেগুলো কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম দেয় না। সেই সব ক্ষেত্রে ঠিক আছে, যাদের লাগবে, যারা ইনভেস্ট করে সেখান থেকে কোনো রিটার্ন আছে। বাড়িতে ইনভেস্ট করলে রিটার্ন আছে, বাড়িতে বেচলে পুরো জমি শুদ্ধ বাড়ি বেচলে পয়সা পাবে। আইফোন কিনলে 1 লাখ টাকায়, পরের দিন ব্যাচ ওই 1 লাখ টাকার জিনিস 70,000 টাকা হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড আইফোনের। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো, বাবা ফোন করেছিল। ও, ভোরে বল। বলছিলাম। বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। বাবা ফোন করেছিল, তাই তখন কি কেটেছিলাম। হ্যাঁ বলছি, হুম, আই আই তোর বাড়ি বানিয়েছিস, বাড়ি 13 লাখ টাকা দিয়ে বানালি, জমি কিনলি 20 লাখ টাকা দিয়ে, কত টোটাল হলো? 33 লাখ টাকা। 33 লাখ টাকার তাহলে ভ্যালুয়েশন 30 বাড়বে, লাখ টাকা বাড়বে কি না? জমিতে লোকে ইনভেস্ট করে কি জন্য? বাড়ে তো, ইনভেস্টমেন্ট তো। সেকেন্ড কথা, হ্যাঁ। ওই বাড়ি জমিতে তুই হুম, থাকতেও পারবি, তোকে ভাড়া হুম, বাড়িতে থেকে টাকা খরচা করতে হবে না, নিজের বাড়িতে থাকবি, কোনো অসুবিধা নেই। দুতলা বাড়ি করে নিলে বাড়ি ভাড়াও দিতে পারবি। বেচলে তার হুম, থেকে বেশি দামে বেচতে পারবি। আইফোন 1 লাখ টাকায় কিনবি, হুম, পরের দিনই বেচতে যা হুম, কাউকে, 70,000 টাকায় বিক্রি হবে তোর এই ফোনটা, একদিন পুরনো ফোন। যতদিন যাবে ফোন ডেপ্রিসিয়েশন হবে তোর আইফোনে।
হুম। আমার সহজ কথা হলো, তোর যদি আইফোন প্রয়োজনে লাগে তো কেন, তোর যদি কোনো কিছু হুম। প্রয়োজনে লাগে তো কেন। আচ্ছা, জিজ্ঞেস করছো প্রয়োজনের আগে তো তোমার মানে প্রয়োজন কথা কেটে আসছে, আমি বুঝতে পারছি না রে। কি, যেটা মানে প্রয়োজন আছে, মানে মানে ফ্যাসিলিটি আছে যেটা প্রয়োজনটা মেটাতে মানুষ কেনে, তাই বলছি। হ্যাঁ আরেকবার বল, কি কি পুরোটা তুমি বলছিলিস যে বলছো না যে প্রয়োজন থাকলে কেন, হুম। ওটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ সেটাই আমি বলছি, তোর আদেও আইফোনের যে ফেসিলিটিস গুলো দিচ্ছে সেগুলো কি তোর হ্যালো। লাগবে? আমি বলছি আইফোনের যে ফেসিলিটিস গুলো হ্যালো। দিচ্ছে। হ্যাঁ হ্যালো। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ হুম। হ্যাঁ, আমি হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম, আমি বলছি আইফোনের কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে যেটার জন্য মানুষ ওটা মেটাতে কেনে? হ্যাঁ সিকিউরিটি সবার আগের জিনিস। হুম, সবার আগের জিনিস হলো বলো বলো। আইফোনের সিকিউরিটি, আইফোন তোর কি বলবো টেকসই বেশি। কোনো টেকসই? টেকসই, টেকসই মানে বুঝিস না, ডিউরেবল বেশি, নষ্ট হয় না আইফোন। স্যামসাং এর থেকে আইফোন ডিউরেবল বেশি? হ্যাঁ হুম। আইফোন অত সহজে নষ্ট হয় না। না, নষ্টের কি আছে? কোনো ফোন কি নষ্ট হয় নাকি? হাত দিয়ে পড়া ছাড়া আর কোনো ফোন কিভাবে নষ্ট হতে পারে? ধরে নে আমি, আরো নষ্ট হতে পারে কিন্তু সেগুলো পরে যাচ্ছি। হাত দিয়ে পড়েই তো ফোন নষ্ট হয়। হুম, আইফোনের সেই গন্ডগোল নেই, আইফোন খুব ডিউরেবল। হ্যাঁ। হাত দিয়ে পড়ে চট করে নষ্ট হওয়ার ফোন নয় ওটা। আর হুম, সে কে বলেছে 2 বছর পর দেখবি অর্ধেকের বেশি ফোন নষ্ট হয়ে যায়। এই তো আমি যে ফোনটা রিপ্লেস করলাম মানে যেখানে বেচে দিলাম ফোনটা, ফোনটায় ইন্টারনাল হ্যাং হচ্ছে, হুম, তারপর তোর বলছি পিডিএ উঠে যাচ্ছে। রিয়েলমির বোধহয় ছিল ওটা, হুম। রিয়েলমি 6 পিডিএ উঠে যাচ্ছে। কি আমি দিয়ে ফোনটা? কি দিয়ে? পিডিএ মানে উপরে যে এলসিডি স্ক্রিনটা থাকে, হুম, এক্সটেন্সিভ ইউজের কারণে পিডিএর যে আঠাটা থাকে ওটা উঠে বাইরে চলে আসে। একবার উঠে গেছিল, আমি দোকানে গিয়ে 50 টাকা দিয়ে আঠা মেরে ঠিক করে দিয়ে এসেছি। 1 বছর, 1 বছর না কয়েক মাস হুম, পরে আবার উঠে যাচ্ছে। এবারের বার আঠা মেরে বেঁচেই দিলাম। হুম। চার ফোনটা হাজার চার যদি হাজার আইফোনে রাখা যায় তাহলেও প্রায় 8-9 বছর থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। একটা ফোনকে যদি মানে রাখা যায়, মানে একটু মানে ভালোভাবে, মানে একটু তোমার ইয়ে করে, মানে সাবধানে, তাহলে ফোনটা প্রায় তোমার 8-9 বছর চলবে, তাই না? কিন্তু 8-9 বছর টিকে তো যাবে, কিন্তু তুই কি ফোন শুধু কল করার জন্য ইউজ করিস? না তো, না। অনেক কিছু না। নতুন নতুন যেগুলো আসে সেগুলো ইউজ করিস। 8-9 বছরের মধ্যে দেখবি ফোনের কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখনো তোর আমি তোকে বলছি, তোকে একটা যদি কি জানো তো, সোনি এরিকসন এর কথা মনে আছে? সোনি এরিকসন এর ফোন পাওয়া যেত, ব্ল্যাকবেরির ফোন পাওয়া যেত এক সময়, অ্যাপেলের সঙ্গে তখন তারা টক্কর দিত। না তো। ও তুই জানিস না তাহলে, এক সময় সোনি এরিকসন, ব্ল্যাকবেরি, স্যামসাং, অ্যাপেল সব এক ক্যাটাগরিতে টক্কর দিত। মানে এরকম প্রিমিয়াম ব্র্যান্ড ছিল। তো আমার একটা বন্ধু সোনি এরিকসন এর ফোন ছিল, তার জেলিবিন সফটওয়্যার ছিল, মানে জেলিবিন অ্যান্ড্রয়েডের নাম, প্রথম দিককার অ্যান্ড্রয়েড। হুম, এটা বলতে হয় বলছি দু হাজার আচ্ছা। চোদ্দোর কথা। তা অনেক আগে। হ্যাঁ, তো ধরে নে তার ফোনটা সোনি এরিকসন এর ফোন, ওরকমই সোনি এরিকসন ফোন ডিউরেবল, নষ্ট হয় না। তো জলে পড়লেও কিছু হয় না, কিচ্ছু হতো না। তো ধরে নে এত বছর তার ফোনটা টিকে গেছে। হুম, আমাকে তুই একটা বল, এই ফোনটা হুম। কোন কাজে ইউজফুল হতো? ওই ফোনটা আউটডেটেড ফোন। আমাদের যে ফোন বলতো। আউট তোর কখনো এরকম হয়েছে এমন এমন কথা আছে যেগুলো মা বাবাকে বলতে পারিস না, বা এমন এমন কথা মা বাবাকে বললে মা বাবা বুঝতেই পারে না, মানে তোর পয়েন্ট অফ ভিউটাই বুঝতে পারে না? উম, আপাতত মানে আপাতত সেরকম পরিস্থিতিতে পড়িনি আমি। না না, যাই কোনো হোক, তুমি কোনো বলো। কিছু বলতে গিয়ে কিছু বুঝতে পার, বা অন্য কাউকে মানে সিনিয়র কাউকে বয়স্ক লোককে বলতে গেলি সে তোর কথার, তুই যে লেভেলে কথা বলছিস সে সেটা বুঝতেই পারছে না, কিন্তু তুই ভাবছিস সেটা নর্মাল কথাবার্তা। সে
ও, সেটা তো হয় আমাদের হয়। সিনিয়র জুনিয়রদের মধ্যে হ্যাঁ, ধরে নাও সিনিয়র তাই জুনিয়রদের বলবো। মধ্যে হয়। তো এটাই হলো আউটডেটেড হুম। ফোনে। মনে কর এখনকার দিনে তুই যেরকম আপডেটেড সফটওয়্যার ইউজ করছিস বা তুই যে ফেসিলিটিস গুলো চাচ্ছিস, যে স্পিড চাচ্ছিস, তো সেই ফোন টেকসই হলো, ফোনটা খারাপ না হলেও সেই হুম। সেই জিনিসগুলো তুই পাবি না ফোনে। যেমন হুম। তোর অ্যান্ড্রয়েড 15 যেটা, অ্যান্ড্রয়েড 15 যেটা হুম। দিচ্ছে তাতে জেমিনাই আর মানে ইনস্টলড রয়েছে। মানে এখন গুগল অ্যাসিস্ট্যান্ট কোথাও কিছু জেমিনি দিয়ে জেমিনি সব জায়গায় এগুলো পেয়ে যাবি। জেমিনি। হুম। ওটা জেমিনি না জেমিনাই? তো জেমিনি তো বলে। এত এক কি হয়েছে, মানে কোনটাতে কোনটাতে নেই? এক সেকেন্ড। হুম। Gemini. এই জেমিনাই বলে। যাই হোক, জেমিনি। ওটা জেমিনাই। হুম। হ্যাঁ, তো কি বলছিলে বলো। হ্যাঁ, তা মনে কর ওগুলো ইনবিল্ট থাকবে। তুই করার সময় তো সবসময় এআই সাপোর্ট দেবে। মানে এখন টাইপ করতে যেগুলো দেখিস, তোর এখনো টাইপ করতে তো হয়, টাইপ করতে গেলে তোর লেখা বুঝতে পারে না, ভুলভাল তোর লেখা চলে আসে। মানে লিখতে গেলি আই ওয়ান্ট টু গো হয়ে গেল অন্য কিছু, কেন? ডিকশনারির জন্য। ওখানে ওদের সিস্টেমটা ওরকম। এই জেমিনাই বা এগুলো এসে যাওয়ার ফলে এই জিনিসগুলো আরো স্মুথ হবে। যেগুলো পুরনো, একদম সেই সময়কার প্রথম দিককার হোয়াটসঅ্যাপ ভার্সন, তুই যদি সেইটাই ইউজ করতে হয় তোকে, তাহলে কিরকম অসুবিধা হবে? লেখা রিড করতে পারবে না, গুগলের রিডিং ঠিকঠাক হবে না, সিকিউরিটি প্যাচ ঠিকঠাক আপডেট থাকবে না, যখন তখন ফোনে প্রবলেম হবে, ভাইরাস ঢুকে যাবে। তারপর তোর কি বলবো, তারপর ফোন হ্যাং করবে, সেগুলো তো আছে, কিন্তু আরো প্রবলেম হলো স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অনেক বছর পরে এসেছিল, মনে হয় 19 থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস স্টার্ট হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টার্ট হয়েছে, হোয়াটসঅ্যাপের চ্যানেল বোধহয় 2023 সাল থেকে। তো এগুলো তো নতুন ভার্সন ছাড়া পাবি না। তোর ফোনে যদি নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন সাপোর্টই না নেয়, অনেক পুরনো অ্যান্ড্রয়েড সেট আছে যেগুলো দিয়ে পুরনো নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন সাপোর্ট নেয় না। তো সেখানে এগুলো করবি কি করে তোর কাজ? মানুষের আইফোনটা কেন ফোন থাকলো হাতে, মানে তোর কথা কেটে ওটা তো কোনো যাচ্ছে, ব্যাপার না। আরেকবার বল। আমি বললাম আইফোন থাকলে সাথে ব্যাপার, ছবিটা সেটা বেশি করে। না, আমি তোর কথা বুঝতেই পারছি না, কথা কথা কেটে আসছে। বুঝতে পারলে তো? না না। হুম। হ্যাঁ, আরে, শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার বল। আমি বললাম দেখবে আইফোন হাতে থাকলে ছবি তোলার ইচ্ছেটা একটু বেশি বেড়ে যায়। মানে তোর দেখবে নিজের, আমি ছবি টবি আমি বেশি তুলি। তোর নিজের নিজের ছবি তোলার? আমার নিজের কথা বলছি, মানে আমার, হ্যাঁ মানে হ্যাঁ নিজের ছবি, সেটা কেউ তুলে দিল না, সেলফি হলো, হ্যাঁ ছবি সেট। তুললো, মানে দেখে যাদের আইফোন আছে। হ্যাঁ, তাই বলে হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি তো আইফোন সেলফিটা যত ভালো। রকম ফোন আছে তাদের মধ্যে সব থেকে ভালো। হ্যাঁ, আজকাল একটু গুগল পিক্সেলের কোয়ালিটি বেশি ভালো হয়, বাট আইফোনেরও কোয়ালিটি টপ টপ ক্লাস। হ্যাঁ, পিক্সেল গুলোতে ফোন বেরিয়েছে, গুগলের পিক্সেল। ওটা 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 মানে কিসের বলো তো? গুগল কোম্পানি। গুগল কোম্পানি, গুগল অ্যামাজন অ্যামাজন অ্যামাজনও তো একবার ফোন বার করেছিল, চলেনি মার্কেটে।
হ্যাঁ এবার বল, এই আঁকাটা তুই বুঝতে পারলি? কথা কেটে আসছে। এবার কলকাতার নামী বেসরকারি হাসপাতাল। তোর কথা কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ এবার বল। হ্যাঁ ঠিক আছে। এই অবধি এই ছোট একটা জিনিসে এই এলিভেশন বুঝতে পেরেছিস। এবার এই প্ল্যানটার এলিভেশন হবে। শুনতে পাচ্ছিস কি? মাঝে মধ্যে তোর কথা কোথায় চলে যায় কে জানে। এবার এবার বল, প্লিন্থ হাইট কত, মানে জিএল টু পিএল হাইট কত? 600। 600। ফ্লোর টু রুফ হাইট? ফ্লোর টু রুফ হাইট কত? তুই কি আবার জয়েন্ট কেটে গেছিল নাকি? হঠাৎ করে কেটে গেল, কিছু বলতে হঠাৎ করে দেখলাম বেরিয়ে গেল। কেন তখন? এবার ফ্লোর টু রুফ হাইট কত? 2950। এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা নর্মাল ক্ষেত্রে ইউজ হয় এই জন্য। সিঁড়ির হাইটের উপর ডিপেন্ড করে ফ্লোর হাইট চেঞ্জ হয়। আচ্ছা। যেহেতু তোর সিঁড়ি আকাশ। তোমার হ্যাঁ বল, বলো বলো। তুই বলে নে তোমার আগে। ওই যে তুমি যেখানে টাইপ হেয়ার টু সার্চ করেছো, ওখানে একটা ফুলের দেখো, ফুলের একটা তোমার স্টিকারের মতো রয়েছে, ওটা কি এমনি এসেছে নাকি তুমি সার্চ করেছো?
এই মাঝে মাঝে এরকম আসে, তো তোমার কি এখন এমনি? এটা এটা হ্যাঁ ওইটা। এটা এমনি রয়েছে রে। হ্যাঁ ওটা আমার চোখে পড়লো। হ্যাঁ, মানে দেখবে টাইম টু টাইম চেঞ্জ হয়, মানে তোমার মনে করো কোনো ইভেন্ট হচ্ছে, তাহলে সেটা অনুসারে চেঞ্জ হবে। যেমন এই কদিন একটা মহাকুম্ভ গেল, আর মহাকুম্ভের টাইমে ওরকম একটা স্টিকার তোমার ওই গুগল সার্চের ওখানে চলে এসেছিল, মানে ফোনের গুগল সার্চের কথা বলছি। ও, তাহলে ফোনে ওটা এমন ওদের ফিচার থাকে, ইনবিল্ট মানে কিছু সেই ব্যাপার ফিচারটা হবে। ভিতরে চলে এসেছে। হ্যাঁ, আর ফোনের কথা বললো তো এটা। এটা কি তোমার মানে এমনি রয়েছে ফার্স্ট থেকে, নাকি এটা চেঞ্জ হয়? আমি কোনদিন খেয়াল করিনি রে। ও, আমিও তো আজই ফার্স্টই দেখছি। মানে এখানে অন্য কিছু থাকে কিনা আমি তাও দেখিনি, আমি খুলি ওই যেটুকখানি তোদের পড়ানোর আর কিছু কাজ ব্যাস ওইটুকখানি, তাও বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পরের দিন দেখবে তো এটা থাকে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে ওটা মানে ভেতর থেকে মানে ফিচারটা আসে। আর যদি থাকে তাহলে হয়তো ছিল, তুমি দেখোনি। ওকে। হুম। হুম। করলাম। হুম। রুফ স্ল্যাবের হাইট হলো 125। হুম। 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 প্যারাপেট ওয়ালের হাইট 900। হুম। আচ্ছা। ও না, এটা তো দোতলা বাড়ি, সরি। হুম। তাহলে এর উপর আবার 2950। হুম। হলো। অ্যাকশন, আমি একটুখানি টয়লেট থেকে আসছি, হুম। তারপর করাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। 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 এবার সামনে দিয়ে দেখলে কোথায় কোথায় আটকাচ্ছে। হুম। সবার আগে এই কোনায় আটকাচ্ছে। হুম। তারপর বারান্দাটা। হুম। এটা আসলে বারান্দা দোতলায় নেই। একতলা অবধি শুধু কলম আছে, ব্যালকনিটা দোতলায়। আচ্ছা। হুম।
এই হলো তোর বেসিক এলিভেশনের প্রজেকশন লাইন। আচ্ছা। এবার আগের বারের মতন ট্রিম নিলাম, যেগুলো এক্সট্রা মুছে দিলাম। ও হুম, মানে ওই লাইনটা উপরে টানতে ভুলে গেছি, ওই জন্য উপরটা কেটে গেল। হুম, এই পোর্শনটা নিচে নেই, বললাম না উপরে বেরিয়ে আছে, এই জায়গাটা উপরে বেরিয়ে আছে। হুম, বারান্দার জায়গাটা সামনে বেরিয়ে আছে। বারান্দাটা লো হাইটের বারান্দা, মানে ওই যে ওই গাড়ি বারান্দা টাইপের দেখেছি, বাড়িতে এসে থামলে সামনের দিকের বারান্দাটা সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে থাকে, এটা হুম, সেই হুম, রকম। হুম, এটা সেই রকম বারান্দা। দেখেছি। 7 ফুট, হুম, 8 ফুট হাইটের বারান্দা। 8 ফুট মানে হলো 8 ফুট ইন্টু 300 করলে কত হয়? 8 ইন্টু 300 করলে 2,400। 2400 হাইটের বারান্দা। আমরা 2,400 বলে বেশি অভ্যস্ত, তাই না? মানে কাজের ক্ষেত্রে 2,400, 3,500, তোমার 25 রকম বললে সুবিধা হয়, তাই না? কিন্তু এই আর কি। কিছু কিছু আমাদের এই যে মাপগুলো কতটা তোর জিএল থেকে পিএল হবে, কতটা সিঁড়ির হাইট মানে সিঁড়ির রাইজার হবে, কতটা ট্রেড হবে, এগুলো আমাদের ইচ্ছে মতন নয় কিন্তু। হুম, ন্যাশনাল বিল্ডিং কোড অফ আচ্ছা। ইন্ডিয়া মানে যে তাদের কোডের মধ্যে স্পেসিফাই করে দিয়েছে যে এটার রেঞ্জ এখান থেকে এতর মধ্যে রাখতে হবে, ওটার রেঞ্জ হুম, এখান হুম, থেকে এতর মধ্যে রাখতে হবে, এরকম করে স্পেসিফাই করা রয়েছে। যেমন তোরা তোরা এখনো কোনো কোড দেখে মানে কোনো কোডের কাজ করেছিস? আচ্ছা। কংক্রিট টেকনোলজি পড়ছিস তো, কংক্রিট টেকনোলজিতে আজ অব্দি কোনো কোড, না, 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 কংক্রিটে আইএস কোড পড়ায়নি? আমরা করিনি কিছু, আমাদের কলেজে এবং হয়নি আজ পর্যন্ত। না, কিচ্ছু ক্লাস হয় কোথায়? আমাদের টেকনিক্যাল আর ক্লাসই তাহলে হয়নি, সয়েল মেকানিক্স এ ল্যাবও হয়নি। ওটা আমরা সয়েল টেস্ট করেছিলাম, আর কিছু করিনি। কন্টেন্ট এইসব পড়েছে, আর কিছু পড়িনি। তা ক্লাস কোন সাবজেক্টের ভালো করে হয়? সয়েল মেকানিক্সটা স্যার করাতে আসেন, কিন্তু বায়ো ডেনসিটি, ওয়াটার কন্টেন্ট, ড্রাই ডেনসিটি এগুলো অব্দি হয়েছে। ও ঠিক আছে, তার মানে মানে এগোচ্ছে। একটা অনেকক্ষণ ধরে মাটিতে রেখে দিলাম, এইটা হলো। হ্যাঁ, এইটা হয়েছে। আর সলিডটা হয় একদিন, সপ্তাহে একদিন ক্লাস থাকে। কে নেন সলিড? তুই ওই যে ওটা স্যারের হয় যার কথা বলছিলিস, যে Tuesday। স্যারের কথা, ওই যে না, 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 ওটা আলাদা। সৌরভ হাজরা বলে একজন, শুনেছো? সৌরভ হাজরা। না আর দেবব্রত দত্ত, উনি নেন হচ্ছে সয়েল মেকানিক্স। ও আর উনি সলিড নেন হচ্ছে আমাদের এইচওডি। টেকনোলজি ক্লাসটা হতোই না, একদিন হলো, তারপরে এই হলো, ল্যাবও করিনি। শুধু সার্ভে আর জিওমেট্রিক্স এর ক্লাসটা ওই হয়েছে মোটামুটি, ওটা রেগুলার হয়। কলেজে বই দেয় তো? হ্যাঁ, বলছি লাইব্রেরির থেকে বই দেয় তো? কি? লাইব্রেরির থেকে বই দেয় তো হ্যাঁ, সব সাবজেক্টে? হুম, হ্যাঁ, তাহলে তোমার থাকে না, থাকে বলবো। হুম, হ্যাঁ, থাকে, আবার সবসময় থাকেও না। বুঝতে সব পারছি। সাবজেক্টের বই সবসময় থাকে না। ও বাবা। আমি বললাম সব সাবজেক্টের বই সবসময় থাকে না। বুঝলাম।
এবার কি হয়েছে না, এবার যারা ক্লাস অ্যাটেন্ড করেনি, হুম। ধরে নাও দুটো ক্লাস অ্যাটেন্ড করেনি কি একটা ক্লাস অ্যাটেন্ড করেনি, তাদেরকে সিএসসি থেকে নাম কেটে দিয়েছে। এটা শুধু স্যাররা বলতো আগে যে সিএসসি তে বসতে পারবেন, এবার সত্যিকারই দিয়ে দিয়েছে। তুই সব কটা মানে অ্যাটেন্ড স্যার করেছিলিস স্যার তো? মনে করো হ্যাঁ হ্যাঁ আমি করেছি। আমার ভাগ্যের জন্য কোনো কোনো নাম কাটা যায়নি, আমি তো পাস করেইছি সব। আর তোমার মানে কি বলবো, মানে ধরে নাও স্যার দুদিন ক্লাস করাতে 4 মাসে একদিন হয়তো সে আর কোনো একদিন আসতে পারেনি, ব্যাস আমি নাম কাটা। স্যার যে এত কম ক্লাস করেছে সেটা আর কিছু না, ক্লাসে আসেনি সেটাই বড় কথা। এমনি এমনি নাম কেটে গেছে আমাকে, এমনি এমনি। এই যে তুমি যে কলেজে মানে পড়াচ্ছ, তো হুম। কলেজের সেমিস্টার শুরুর পরে তুমি, সেমিস্টার যখন হয়েছে শুরু হয়েছে তখন তুমি কলেজে গেছো মানে? নাকি তখন যাওনি? মানে সেই দিন, সেই দিনগুলো থেকে তুমি কলেজে গেছিলে? না, আমার সেমিস্টারে ডিউটি নেই, আমার শুধু পড়ানোর কাজ, আর কিচ্ছু কাজ নেই। আচ্ছা আচ্ছা। আমি আর কলেজ তুমি কোন যাই। কলেজের কথা বলছো? তুমি যে কলেজের কথা বলছিলে সেটা তো? বুঝতে পারলাম না। তুমি যে কলেজের কথা বলছিলে সেটা তো ওইরকম আরেক মানে ক্লাস কে করে সব দিচ্ছে? কলেজে, আমি আগের কলেজ এই কলেজ দুখানা কলেজ আমি এখন অব্দি পড়েছি, দু কলেজেরই একই রিপোর্ট। হুম। মানে আরে মানে কি 1 বছর পরীক্ষা দিতে পারবে? না মানে ওই এক কথায় ফেল করিয়ে দেওয়া সেই বছরের সব কটা সাবজেক্টে। আগে তো আরে মানে অন্য কিছু ছিল, 3 বছর 3 বছরের জন্য আর পরীক্ষা দিতে না পারা। এখন ওইসব নেই মনে হয়। হুম, হুম। বেশ ভালো। এটা না হলেও কি রাখতে রাখেন কি করছে মানে সিসিটিভি তো সব কথা তারপর কেটে হচ্ছে কেটে কিছু আস। যার খাতাটা নিয়ে নেয় হয়তো, কিংবা এসে বসিয়ে দেয়। না হ্যালো। সেগুলো তো কলেজের টিচাররা ওরকমই করে, কিন্তু এই রিসেন্টলি 19 সালের পর থেকে ম্যাকআউট হুম পুরো কন্ট্রোল নেওয়ার পর থেকে এই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। যেমন তোদের CA4, আগে কোনোদিন মানে প্রত্যেকটা সিএ এর তোরা যা হুম করিস সেগুলো আমাদেরকে লোড করতে হয় ম্যাকআউটে। মানে আগে কি হতো, আগে টিচাররা নাম্বার দিয়ে দিত, নাম্বারটাই ফাইনাল। এখন তা না, আমাদের কিন্তু নাম্বার দিতেই হবে, হুম। প্লাস তোরা যা কাজ করেছিস সেগুলোকে সব আপলোড করতে হয় ম্যাকআউটের ওয়েবসাইটে। আচ্ছা। প্লাস CA4 তোর হুম যেটা হয় ওটা তো তোদের CBTA হয়, মানে তোর অনলাইন টেস্ট তো। হুম। হ্যাঁ হ্যাঁ। এইসব আগে কোনোদিন ছিল না, এই পুরো অ্যাকাউন্ট ধীরে ধীরে কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিচ্ছে। ওটা আগে আগে কোন কন্ট্রোলে ছিল? আগেও ব্যাকআউটই ছিল। ব্যাকআউট আগে এত কিছু কড়াকড়ি করতো না, প্যান্ডেমিকে মানে নতুন সিলেবাস স্টার্ট হলো 2019 থেকে, 19 না 20 থেকে, সরি। তারপর থেকে মানে আমি পাস আউট করে যাওয়ার পরেই হুম তারপর থেকে এগুলো সব শুরু হয়েছে। হুম। ও তার আগে ছিল না ওরকম? না না, তার আগে শুধু কলেজ টু কলেজ ম্যাটার করতো। তুই যদি যে কলেজে পড়বি সে কলেজ যদি কড়াকড়ি করে তাহলে তোর কড়াকড়ি। যে কলেজ যদি কোনো কারণে বাজে কলেজে পড়িস, যেখানে পড়াশোনার কোনো নামগন্ধ নেই, স্টুডেন্ট পাস করলেই হলো, সেই সব কলেজে হুম যা খুশি তাই হতো। এখন ম্যাকআউট ওই জন্য সবকিছু কন্ট্রোল নিজের হাতে হুম নিয়ে নিয়েছে। হুম। আচ্ছা তাহলে আমাদের মনে করো যারা তোমার, আচ্ছা 2019 সালে যে ব্যাচ ছিল তাহলে 20-21 তো তারা পড়েনি, তাই না? তারা বেশিরভাগটাই তাদের চলে গেছে না, কুড়ি না একুশ করে। পড়েনি মানে অনলাইন পড়েছে। বা যারা 18 ছিল অনলাইন করেছে, কিন্তু এক্সাম তো মানে অনলাইনে দিয়েছে তো ততটা হ্যাঁ কোনো হ্যাঁ চাপ হ্যাঁ ছিল না, হ্যাঁ তাই তো? হ্যাঁ, চাপ ছিল না। ওই দুটো ব্যাচকে ওই জন্য তো স্কেপটিক্যাল ওদের নজরে দেখা হয়, মানে ইন্টারভিউ নিতে গেলে তুই যদি বলিস করোনা ব্যাচ পাস আউট, হুম তাহলে তো ওকে সেইভাবে নজরও দেবে না।
তোকে কঠিন কঠিন কোশ্চেন ধরবে। আমাদের তো আচ্ছা আচ্ছা, মানে তোর মনে করে এইচএস বা মাধ্যমিক আমাদের তো যেমন 10 বা 12 যদি করোনার টাইমে দিয়ে থাকিস তো ওই নাম্বার বললি এত পেয়েছিস, তোকে সেরকম পাত্তাই দেবে না সেই নাম্বারের। তো করোনার সময় পাওয়া নম্বর। হয়তো আমরা তো ম্যাট্রিকটা তো আমরা দিয়েছি, হ্যাঁ, ম্যাট্রিকটাতে তো আমরা ওরকম ভাবে হ্যাঁ ওই জন্য দিয়েছি, বলছি তো ওই সেই সময় যারা ম্যাট্রিকটা ওইভাবে দিই। করোনার সময় যারা যে যা এক্সাম পাস করেছে সবাইকে ওরকম ভাবে সবাই দেখে, ওই জন্য তারপর লোকে অন্যান্য ডিগ্রি করে নেয় তাই না? করোনার ডিগ্রিটা বাদ দিয়ে। ও, ও মানে তুমি কি বলছো, আমারও করে নেওয়া উচিত? তো তোরা তো করছিস, তুই কি 10th এর পর আর পড়াশোনা করিসনি? হ্যাঁ, সে তো করেছি। তাহলে আমি বলছি তুই 10th করেছিস বা আমি করেছি। আমি বিটেক কমপ্লিট করেছি, বিটেক এর ফাইনাল ইয়ারটাই মানে বিটেকটাই আমি পুরো করোনার সময় কাটিয়েছি, করোনা এইভাবে পাস করে বেরিয়েছি, আর বিটেকটাই আমার ফাইনাল সার্টিফিকেট, এরপর আর কোনো পড়াশোনা করিনি। তাহলে তো লোকে ভাববেই যে কিভাবে পাস করেছে। ও, যেমন বাজে কলেজ দেখলে কোম্পানি ইন্টারভিউতে সিলেক্ট করে না। যেমন বাজে কলেজের নাম বলো তো, একটা বাজে কলেজ পড়ছো তুমি? যেরকম আমি কয়েকটা প্রাইভেট কলেজের নাম বলছি, এই বারাসাত চত্বরের মধ্যে ক্যামেলিয়া বলে একটা কলেজ আছে, হুম, রেপুটেশন খুব খারাপ। তারপর গ্লোবাল বলে একটা কলেজ আছে, ওই কলেজেরও রেপুটেশন খুব খারাপ। হুম। এই তো লাস্ট বোধহয় আমি ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারিং কলেজ? ক্যাপ্টেন স্টিলের একটা মিটিং এ গেলাম, সেখানে ওদের যে মেন অফিসার ডিস্ট্রিক্ট ইনচার্জ তার সঙ্গে কথা হচ্ছিল। বলে আগের দিন একটা ইন্টারভিউ নিতে গেলাম, বেসিক জিনিসের উত্তর দিতে পারছে না, বলে এইসব পড়াশোনা করার জন্য নাকি? আমি বললাম যে আপনার আগে জিজ্ঞেস করা উচিত ছিল কটা সাবজেক্টে সাপ্লি আছে, মানে পাস করেছে ঠিকই, কতবার সাপ্লি পেয়ে পাস করেছে, তাহলেই বুঝতে পারতেন যে কিভাবে পাস হয়েছে। কংক্রিটের গ্রেড জিজ্ঞেস করেছে, বা ওই ইউনিট ট্রান্সফার কি করে হবে সেগুলো জিজ্ঞেস করেছে, বেসিক উত্তর দিতে পারছে না। 5টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, একটা মাত্র পেরেছে, সিলেক্ট করেনি, স্বাভাবিক কথা সিলেক্ট করেনি। ইঞ্জিনিয়ারিং কলেজ? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ? বুঝতে পারছি না। বললাম ক্যামেলিয়া কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ? না না, এটা ক্যামেলিয়া স্টুডেন্টের কথা বলছি না, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ক্যামেলিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর গ্লোবাল বলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এগুলো সব থার্ড ক্লাস কলেজের মধ্যে পড়ে। মানে কি কারণ বলো তো? পড়াশোনা হয় না তাই, পড়াশোনা হয় না, টিচাররা টুকতে ছাড় দিয়ে দেয় যে তোমরা টোকো, যা খুশি তাই করো, এবার সেই জন্য এখন ম্যাকআউট কড়াকড়ি তো এদের জন্যই করেছে। এই কলেজগুলো তো পরিস্থিতি এমন তৈরি হচ্ছে, কলেজগুলো তো বন্ধ করে দেবে। এবং আমার কাছে যা খবর আছে, যে যে কলেজে এরকম ধরনের কাজ হয়, এবার ম্যাকআউট কড়াকড়ির জন্য স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে না, বলছে এই জন্যই তো এই কলেজগুলোতে আমরা অ্যাডমিশন হতাম, যে কিছু পড়তে হবে না, এমনি এমনি আমি বিটেক কমপ্লিট হয়ে যাবে। এবার ম্যাকআউটের কড়াকড়ির জন্য এরা কমপ্লিট করতে পারছে না, তার জন্য কলেজগুলো বন্ধের দিকে চলে যাচ্ছে। মানে ম্যাকআউট বলছে তোমরা শুধরে যাও, নাহলে তোমাদের কলেজে অ্যাডমিশন হবে না, তোমরা কলেজ বন্ধ করে দাও। কলেজে যদি প্রপারলি এক্সাম না হয়, তার মানে এটাও জানবি কলেজ থেকে স্টুডেন্ট ভালো বেরোনোর চান্স কমে যায়, তার মানে কোম্পানি ভালো আসার চান্স কমে যায়, ক্যাম্পাসিং নেই কলেজে। এই ধরনের কন্ডিশন থাকলে কলেজের রেপুটেশন খারাপ হতে থাকে, আফটার অল কলেজটার কোনো ভ্যালু থাকে না। যেমন যাদবপুর, শিবপুর এই কলেজগুলোতে পড়াশুনো হয় না, এখানেও পড়াশুনো হয় না, কিন্তু ওদের এক্সামে কড়াকড়ি মারাত্মক, মানে স্টুডেন্ট বেরোয় ছেকে, আর সিলেকশনও হয় ছেকে, মানে সিলেক্টই হয় ভালো স্টুডেন্ট, তারপর সাপ্লি পে হোক যেমন করে হোক খুব
কয়েকজন ছেড়েও দেয়, খুব কম স্টুডেন্টই পাশ করে বেরোয়। এবার সেই জন্য ওদের রেপুটেশন এত ভালো, তার জন্য ভালো ভালো কোম্পানি ক্যাম্পাসিং এ আসে। হ্যাঁ, কি আরেকবার বল। আমি বললাম যে মানে পড়াশোনা করবে নাকি কড়াকড়ি তো ঠিক আছে, কড়াকড়িও করবে না, তাহলে কিন্তু তোর চাকরিও পাবি না, সেটা রাজি আছিস তো? নাকি কড়াকড়ি করুক, সাপ্লি পাই যা পাই ঘষে ঘাসটে উঠে কোনো মতে যদি আমি কমপ্লিট করতে পারি আমার কোর্সটা, একটা বেসিক হলে একটা চাকরি পাবো, সেটা চাস? না চাকরি না পেয়ে ঘুরে ঘুরে বেড়াতে চাস? বিটেক ডিগ্রিটা কি ছেলেরা বিহারে তো ট্রেডিশন আছে, বিটেক হলে এতটা দাউরি পায়, এমটেক হলে এত দাউরি পায়, আইএএস অফিসার হলে এত দাউরি পায়। মেয়েদের কি সুবিধা আছে জানি না, এরকম তো কোনো সুবিধা যদি পেতে চাস বা লোকজনকে বলে বেড়ানোর জন্য আমার ডিগ্রি বিটেক ডিগ্রি আছে এমটেক ডিগ্রি আছে, তার কোনো মানে নেই কিন্তু, তুই যদি ওই ডিগ্রিটা কোনো কাজেই না লাগে। হ্যালো, বাহ, হ্যাঁ কি হয়েছিল তোর? গেলে হঠাৎ করে আমি হ্যালো হ্যালো করে দিচ্ছি, তারপরে দেখছি কলটাই তো নেই। অন্যদিকে ফিরে হ্যালো হ্যালো করে দিচ্ছি, তারপরে দেখছি কলটাই নেই। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, আমি যে প্রশ্নটা করছিলাম। আমি বলছি যে তুই কি চাস, কোনো মতে সাপ্লি খেয়ে ঘষে ঘাসে পাশ করে যাবি, পাশ করার পর কোথাও গিয়ে চাকরি পাবি, এটা চাস? নাকি নামের আগে শুধু একটা বিটেক বসবে বা এমটেক বসবে লোককে বলে বেড়ানোর জন্য, সেটা চাস? এই দুটোই তো চাওয়া উচিত না, তাই না? দুটো কন্ডিশন মধ্যে দুটোই চাওয়া উচিত না। যেটা চাওয়া উচিত সেটা হচ্ছে মানে আমি নিজেও কিছু করতে পারবো, কাজ করতে পারবো, সাইটে গেলেও কাজ করতে পারবো, কিছু হলে মানে কাজ করতে পারবো না, আমার কাজও সেটা কাজে করতে পারবো, লাগবে। পড়াশোনাও ভালো হবে। তো তা কিছু করার অপশন নেই, প্রত্যেক কলেজে একটা কি দুটোর বেশি ভালো টিচার কোথাও পাবি না। তো তার জন্যই যেমন ধরে নে, এই শিবপুরে আমার যে স্টুডেন্টটা আছে বা ওদের যে বান্ধবীরাও আছে, ও আমায় বলে যা, সবাই যে যার মতন, ও তো আমার কাছে পড়ছে, অনেকে বিভিন্ন জায়গায় কোর্স নিয়ে নিয়েছে, যে যার মতন এক্সট্রা, কলেজে পড়া হচ্ছে না তো কি হয়েছে, 10-20 খানা কোর্স নিয়ে পড়ছে আলাদা জায়গার থেকে, তো নিজে খেটে পড়ে নিচ্ছে। কলেজে পড়াশুনো হবে না এটা ধরে নিয়ে যাও, একজন একজন টিচার তুই পাবি যারা পড়াবে, বাকি কেউ পড়াবে না। বা ওরা করবে এটা কি কি করবে ওরা? কিচ্ছু করবে না, ওদের স্যালারি চাই, তাছাড়া কোনো কাজ নেই ওদের। ওরা স্যালারি নেবে, ওরা কনসালটেন্সি করবে, আর পিএইচডি স্টুডেন্ট থাকবে, পিএইচডি তাদেরকে গাইড করবে, রিসার্চে নিজেদের কাজ করবে, আর কোনো কাজ করবে না। কিন্তু হ্যাঁ, কোশ্চেন কিন্তু খুব টাফ করবে। আর যারা কোশ্চেন খুব টাফ করবে না অথচ গার্ডও লুজ দেবে, তাদের জন্য আমি বলতে চাই, তোদের জন্য সেটা কিন্তু খারাপ খবর, ভালো খবর নয়। ওই ডিগ্রি দিয়ে তুই কিছু করতে পারবি বুঝতে না। পারলাম না কি কি যেখানে তোকে বলবে আমরা পড়াশুনো করাচ্ছি না কিচ্ছু করাচ্ছি না, পরীক্ষার সময় ছাড় দিয়ে দেবো, কোনো চাপ নেই, তাহলে বুঝবি সেই টিচারটা তোকে ঠকাচ্ছে। সে তো নিজে পড়ছেই না, পড়াচ্ছেই না, নিজের প্রফিটের জন্য, প্লাস তোদেরকে বলছে তোমরাও পড়ো না। আর তোরা যদি না পড়িস, চাকরি বাকরিও পাবি না, কেরিয়ারে কিচ্ছু হবে না।
কলেজে পড়াচ্ছে না তো নিজেরা পড়ে নাও। ওই জন্য বললাম বই ফই দেয় না, নিজে বই কিনে এনে পড়া। এখন তো আমার কাছে, এখন তো আমাদের কাছে তাও অনলাইন আছে। আমি যখন ডিপ্লোমা করেছিলাম 13 থেকে 16, তখন তো আমার কাছে স্মার্টফোন ছিল না। আমার স্মার্টফোন পেয়েছি আমি বিটেকে উঠে। তো সেই সময় আমি শুধু বই বই কিনে আনতাম, কোনো একটা রাইটারের বই পড়ে যখন বুঝতে পারতাম না, আরেকটা রাইটারের বই কিনে আনতাম, মানে একই সাবজেক্টের। পড়ে পড়েই আমি সাবজেক্ট বুঝেছি। একা একাই, কলেজ টিচাররা কিচ্ছু পড়ায় না। আমাদের সময় কলেজ টিচাররা কিচ্ছু পড়াতো না, একটা আত্রা মাঝে মধ্যে টিচার আসতো, পড়াতো ভালো, সে তারা আবার ছেড়ে অন্য কলেজ চলে যেত, বেটার বেটার প্যাকেজ পেয়ে গেছে। ভালো টিচাররা সবসময় বেটার প্যাকেজ পেয়ে কলেজ ছেড়ে দেয়, আর খারাপরাই রয়ে যায় কলেজে, যাদের অন্য কোথাও হবে না। তাই তোর ভালোর জন্য বলছি, নিজে একা পড়াশুনো কর। ওই যে আমাদের এইবার আমাদের সিভিলের কয়েকটা স্যার আছে, এরা ভালো করে করায়। যেমন এই দেবব্রত স্যার, উনিও করাতে চেষ্টা করেন, হয়তো কোনো কারণে আসতে পারে, কারণ উনি নিজে কনসালটেন্সি করেন। আর এই হাবড়া থেকে প্রতিদিন মানে কত লিটার তেল খরচ হ্যাঁ, করে আমার সেটা তুমি আমার ঠিক জানো। অবাক লাগে উনি হাবড়ার থেকে কি করে তোর পুরুলিয়া এসে পড়ান। হুম। না, রোজ রোজ তো থাকে না ক্লাস, না ধরে না 4-5 দিন সপ্তাহে, 4-5 দিন তো বেশি তাও বললাম, 3-4 তাও দিন থাকে। অনেক তাও অনেক প্রতিদিনই ক্যাপাসিটি যান। আমার বলতে হয়, অনেক চেষ্টা আছে, না হলে করানো সম্ভব না, এত খাটা সম্ভব না। হ্যাঁ, কারণ উনি উনি জানেন যে পুরুলিয়ায় থাকলে কিছুই হবে না। উনি কনসালটেন্সি করেন, বিজনেস আছে, নিজের ফার্ম আছে, হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এসব বাবা করেন। চেনে। হুম, মানে ইয়ংই, বেশি বয়স না, হুম। ইয়ং। হ্যাঁ, এবার তোমার আহ তো উনি হাওড়া থেকে যান প্রতিদিন, কত মানে বড় লোকও বটে হবে হয়তো, যে প্রতিদিন এত টাকা নিয়ে। সপ্তাহে অন্তত 3 দিন তো হচ্ছেই না হতে খরচ, পারে ওনার পড়ানোর এতটা শখ তেল। আছে, দেখ আমি যেরকম পড়াচ্ছি আমার পড়ানোর শখ আছে বলে, হয়তো ওনার পড়ানোর শখ আছে, উনি যা শিখছেন স্টুডেন্টদের শেখাতে চান, ওই জন্য এইভাবে খেটে পড়াচ্ছেন। আরে উনি তো ফুল টাইমার নন। ফুল টাইমার কি তোর কলেজে না তো? উনি কি সবসময় কলেজে থাকেন? এটা আমি আসি। উনি তো হ্যাঁ, আহ, যেদিন যেদিন তোমার ডিউটি থাকে সেদিন 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 থাকতে সেদিন হয়। আসেন, তার মানে উনি ফুল টাইমার নন কলেজে। তার মানে উনি এটাকে নিজের প্যাশনের মতন নিয়ে, আমাদেরও, আমি যেখান থেকে এমটেক করেছি নারুলার থেকে, ওখানে একজন টিচার আসতেন অসীমান্ত সেনগুপ্ত বলে, সয়েলের টিচার ছিলেন। মানে উনি এরকমই কনসালটেন্সি, উনি অনেক হাই ফাই কনসালটেন্সির কাজকর্ম করেন, দেশে করেন বাইরেও করেন। উম, হুম। উম, তা উনি আসতেন, ওনার এরকমই নম উনি বলতেন আমি পড়াতে আসি আমার শখ, আমার স্টুডেন্টদেরকে দিতে চাই। উনি পিএইচডি করেছেন। ওনার, আমার যে টিচার উনি কোথায় 78 বছর বয়স এখন ওনার। উম, উনি 2018-তে পিএইচডি কমপ্লিট করেছেন। এত বছর, 70 বছর বয়সে গিয়ে পিএইচডি উম। করেছেন, কেন? পড়ানোর ইচ্ছেতে। এবার পড়াচ্ছে। এত কম বয়সে পড়ে দিতে পারেনি, কম বয়সে না, পড়াতে পারেনি, না লাস্ট কম, বয়সে না পড়াতে। কম বয়সে ওনার পয়সা ইনকামটাই আসল ছিল। এখন বেশি বয়সে এখন ছেলে মাইক্রোসফটে চাকরি করে, মেয়ে এমস এর ডাক্তার, বউ আর্কিটেক্ট, সবাই যে যার মতন আছে। উনি বলছেন আমি বুড়ো বয়সে আমি একটু স্টুডেন্টদের সঙ্গে সময় কাটাতে চাই, আমি যা শিখেছি সারা জীবন যা শিখেছি স্টুডেন্টদেরকে দিতে চাই, ওই জন্য এখন টিচার হয়েছে। তোদের ভালোর জন্য বলছি, হ্যাঁ, তোর ভালোর জন্য হ্যাঁ, তো বলছি, উনি একা উনি একা বেশ পড়। ভালো পড়ান। হ্যাঁ, উনি বেশ ভালো পড়ান। আর একজন স্যার আছে সার্ভে পড়ান, সার্ভেটা করান। আর তোমার আর কি করে, কংক্রিট বিজনেস, উনি হচ্ছে অর্ঘদীপ স্যার, উনিও ভালো পড়ান। উনি ক্লাস মিস করেন না, উনি প্রায় মানে আসেন, তোকে আমি প্রতিদিন কম্পিউটার ক্লাসে কথা আসেন। জিজ্ঞেস করলাম, তুই বললি কেন ক্লাস হয়নি? ওই একটা দুটো ক্লাস হয়েছে সবে, মানে উনি ফার্স্টে কংক্রিটটা পড়ালেন, আচ্ছা সার্ভেটা উনি পড়ান। আর আর আরেকজন স্যার আছে উৎপল স্যার বলে, উনি তোমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, উনি একদম টাইম ফিক্সড, মানে টাইমের মানে তোমার 2 মিনিট পরে আসলে, মানে কোনো কারণে হয়তো দেরি হয়ে গেল কারোর, হয়তো ওরা তো মেস থেকে আসে, ছেলেরা বেশি হয়, ছেলেরা মেয়েরাও হয়, এবার তোমার আসলো ব্যাস 2 মিনিট দেরি হয়েছে ওনার ঢোকার পরে, উনি তা তুই আবার নাম বল, প্রমোট করতে তাও শুরু করে দিয়েছেন, যদি ব্যাস সবাই ভালো ক্লাস হয়ে করিয়ে গেল। থাকে, তুই আমায় কেন বলছিস ক্লাস ভালো করে হয় না? ক্লাস ভালো করে কংক্রিটের হয় না, ফ্লুইডের তো হয়, মানে এইচওডিতে এমনিতেও ক্লাস করায় না আমাদের, মানে সপ্তাহে আসে হয়তো 2 দিন, তাও ক্লাস হয় না ওনার।
এইরকম ব্যাপার। ও, ফ্লুইডের তো আমাদের CA1 হয়নি, কারণ উনি ক্লাস করাননি তাই। তুই একটা কাজ কর না, আমার তো ফ্লুইডের লেকচার গুলো আপলোড করা থাকে, তুই ওখান থেকে শিখে নে দেখে নিয়ে। তুমি A to Z সব বলে দাও। হ্যাঁ, ঠিক আছে, দেখে নেবো। কি তোমার কি A বলছিস? to Z সব, মানে সব A to Z সব ফ্লুইডে সব থাকে? হ্যাঁ, তো যে যে ক্লাস করে ফ্লুইড যে শেখে, তার ক্লাসে যাওয়া হয়, হুম, পুরোটাই রেকর্ডিং করে ওর জন্যই আপলোড করা থাকে। এবার অন্যরা যারা ওখান থেকে দেখতে শিখতেছে তাদের জন্য অ্যাভেলেবেল। হুম, 2 ঘন্টা যা যা ক্লাস হয় পুরোটাই রয়েছে ওর মধ্যে। হুম, 3rd চ্যাপ্টার চলছে এখন, ওখান থেকে দেখে হুম, নিবি। তোর তোর পক্ষে যদি, যেহেতু নেটের প্রবলেম, তোর ইচ্ছা থাকলেও যেহেতু করা সম্ভব নয় ক্লাস, হুম, তা তুই অনলাইনে রয়েছে, ওটা তো তোর ফ্রি, ওটা তো তুই আরামসে দেখে তুই শিখে নিতে পারিস। হুম। হ্যাঁ, ওই আর কি। আর কিছু কিছু স্যারের প্রতি থাকে না, মানে স্টুডেন্টের একটা মানে কি বলবো, একটা মানে ভালো লাগে না, মানে মানে বেশি গার্ড দেয়, বেশি একটু কিছু কিছু স্যার থাকে ওই রকম, চিৎকারটা বেশি করে। ওরকম কিছু স্যার পড়ে গেলে CA3-তে, ব্যাস ওই আর কি। CA3-তে বিশাল ইয়ে দেয়, আগে অতটা ছিল না, আমি ফার্স্ট ইয়ারে আমরা অতটা পাইনি। CA3-তে ওরকম ব্যাপার, সেকেন্ড ইয়ারে এসে এইরকম। আর সে কত কাজ বাবা, CA1 PC1 শুধু আপলোড করতেই থাকছে, তো করতেই থাকছে। CA2 PC এগুলো সব আপলোড করতে, মানে ভাবছি আরে মানে তোদের এতটা কমপ্লিট ইজি, কি হয়েছিল। কিছু মনে করিস না, তোদের ইজি। আমাদের কি হতো জানিস? আমাদেরও হুম, 4টে সিএ থাকতো। আমাদের 4টে সিএ তে হুম, অ্যাসাইনমেন্ট থাকতো, মানে হ্যান্ড রিটেন। তোদের ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলবে না, ওইসব থাকতো না আমাদের সময়। হুম, তোকে হুম, অঙ্ক দিয়ে দেবে, 6টা কি 7টা অঙ্ক দিয়ে দিল, প্রত্যেক সিএ তে একই গল্প। অঙ্ক দিয়ে দিল, তোকে করে আনতে হবে, করে হুম। অ্যাসাইনমেন্ট নিজে হাতে লিখে অ্যাসাইনমেন্ট খাতা বানিয়ে এনে জমা দিতে হবে, তবে তো সিএর নম্বর উঠবে। ও, হ্যাঁ, আমরা তোমার মানে অন্য সবার করেছে, মানে তোমার CSC মেকানিক্যাল, তারপরে ইসি, ওদের সবার হাতে হাতে লিখতে হয়েছে না, সিএটি, কিন্তু আমাদের হাতে লিখতে হয়নি, কিছু হাতে লিখতে হয়নি। ওরা শুধু কপি করছে আর পেস্ট করছে। হ্যাঁ, তারপর তোর এই আমাদের তো কোনো কিছু এরকম তো হয়নি। ছিল। তা তারপর এই আমার যে শিবপুর রেস্টুরেন্টে পড়ে, ওর তো অদ্ভুত। ওদের সিএ তে ওদের সব তো হাতে লিখে দিতে হয়, ওদের যেগুলো ইন্টারনাল হয়। ওদের তো আবার 2টো সেমিস্টার হয়, মানে হাফ ইয়ারলি আবার সেমিস্টার, দুটো 50-50 নাম্বারের হয়। হুম, তা হুম, তার মধ্যে আবার ক্লাস টেস্ট হ্যান ত্যান এইসব জমা দেওয়া থাকে। তো সেখানে প্রত্যেককে হোমওয়ার্ক দেবে যেগুলো, মানে প্রত্যেককে যে অ্যাসাইনমেন্ট দেবে, প্রত্যেকের অঙ্ক আলাদা, মানে হুম, কোশ্চেন এক, ডাটা আলাদা, প্রত্যেকের ইচ এন্ড ইন্ডিভিজুয়ালের ডাটা আলাদা, মানে তুই কারোর কাছ থেকে টুকতেও পারবে না। হুম, হুম। এবার আমি জিজ্ঞেস আচ্ছা, করছি ক্লাসে করিয়েছে, হ্যাঁ বলো। হুম, আমি জিজ্ঞেস করছি ক্লাসে করিয়েছে, বলে না ক্লাসে তো পড়ায়নি, দিয়ে দিয়েছে। হুম। আপনারা আরেকটা জিনিস জানো, ওই যে এই দেবব্রত স্যার বলছিলেন যে ওনার টাইমে একটা হয়েছিল, মাঝে মাঝে আমাদের সঙ্গে গল্প করেন, মাঝে মাঝে হয়েছিল, উনি 7 বছর মতো যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন। হ্যাঁ, হুম, বল। মানে 7 বছর মতো ইয়েতে ছিলেন, মানে তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন। হুম, হ্যাঁ, এবার বলছি যাদবপুর ইউনিভার্সিটিতে একটা, মানে একটা ছিল ওই যে কি মানে ছেলেটার নামটা আমি ভুলে যাচ্ছি, মানে এই তোমার এই 2022 সালে মানে ছেলেটাকে মানে মার্ডার করে দেওয়া হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, হ্যাঁ, র্যাগিং মার্ডার যেটা। মারা গেল র্যাগিং এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, তা ও মানে যে মার্ডার করেছিল সে নাকি, মানে ওই স্যারটা যখন ছিলেন 7 বছর, মানে কত বছর আগে, যেন উনি যাদবপুর ইউনিভার্সিটিতে মানে কি রিসার্চার হিসেবে ছিলেন যেন। হ্যাঁ, হ্যাঁ, এবার ওনার পিএইচডি সেই ওখান সময় থেকে নাকি তাই। একটা লোক এসে ওনাকে বলেছিল। হ্যাঁ, ওনার পিএইচডি ওখান থেকে তাই। হ্যাঁ, হ্যাঁ। এবার একটা লোক এসে বলেছে যে আমার ছেলেটাকে একটু দেখবেন, মানে আমার ছেলেটা মানে খুব চুপচাপ, একদম মানে কিছু বলতে পারে না কাউকে। এবার তখন মানে ওই স্যারকে এসে বলেছিল, তখন ঠিক আছে, মানে স্যার মানে তখন ছিল। এবার তারপরে হঠাৎ কি হলো, মানে অনেকদিন থাকতে থাকতে ছেলেটা মানে যে কিছু বলতে নাকি পারে না, কিছু করতে পারে না, মানে একদম চুপচাপ, সে নাকি কদিন পরে জিএস হয়ে গেল, মানে হোস্টেলের জিএস। এবার তারপরে কি হলো, মানে এরকম ভাবে হতে হতে তারপরে যে মানে ওই যে ছেলেটাকে যে মার্ডার করেছিল, হুম, ওই যে তোমার যে ছেলেটাকে,
মানে তাকে আসল যে মার্ডার করলো, যে আসল সাসপেক্ট যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আসল যার উপর সন্দেহটা রয়েছে, মানে যে মেরেছে, সেই হচ্ছে সেই ছেলেটা যে একসময় কিছু মানে কারোর সঙ্গে মানে কথা টথা বলতে পারতো না, মানে বাবা ওকে এনেছিল, একদম ঠান্ডা ছেলে ছিল, মানে কিছু পারেন একটু দেখবেন বলে, সেই কাজটা ওই কাজ করলো। হুম, বুঝেছি। মানে বলছিল, মানে ওনার একদম চোখের সামনে দেখা। তাহলে আজকে এই অবধি থাক, হুম। এটা আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে। তোকে। তাহলে তুই হুম। কালকে আসছিস, কালকে যদি আসিস বাড়ি, তারপর যদি পড়তে হয় পরের দিন থেকে শুরু করে দিলেই ভালো হয়, তুই যত তাড়াতাড়ি পড়া শুরু করবি তত ভালো। আমি পরশুদিন রাতে বাড়ি ঢুকবো। বাবা তো, ও কালকে রওনা দিবি? রাত- হ্যাঁ, ও পরশুদিন রাতে ঢুকবি, ঠিক আছে। কালকে রওনা দেবো। ঠিক আছে, হুম। আয় তারপর তো। কালকে আসছি মানে কালকে আসলে তুমি ভাবছো আমি কালকে পৌঁছে যাবো, না কালকে পৌঁছাতে পারবো না না। না, আমি বুঝিনি আমি। কালকে ট্রেনই তো আমার এই টাইমে, এখনো ট্রেন আসেনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ট্রেন। আয় এসে তারপর জানাস, শুধু লেট করিস না, যা করবি হুম। তাড়াতাড়ি করিস। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, করলে হতো তো 1 মাস আগে। মানে 1 মাস, আমি তো একদম লাস্টে তোমার কথা আমার মনে পড়েছে। হুম। মাকেও বললাম, তো মা বললো যে হ্যাঁ তাহলে ওকে বলে দেখ যদি করায়। কারণ আমি ভাবছি যে হয়তো তোমার এখন অনেক কাজ টাজ থাকে হয়তো। আর তুমি বলেছিলে যে তোমার বাবা ক্লাস নেয়। হ্যাঁ, বাবা ক্লাস নিত আগে, এখন আর নেয় না, হুম। এখন আমি নি সব। হুম। ঠিক আছে। তোমার মানে আমি একটা কথা বলি, হ্যাঁ। বল বল বল। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, মানে তো তুমি মানে তোমার বাবাকে মানে আমি তো মানে অনেক বয়স্ক মনে হয়, কিন্তু গিয়ে দেখলাম একদমই বয়স্ক নয়, মানে একদমই ইয়ং আছেন। মনে হচ্ছে খুব অনেক বয়স্ক মনে হয়, অনেক মানে কি বলবো, না, খুব বয়স কত যেন ভুলে গেছি। রিটায়ার 60 হয়নি বোধহয় এখনো। রিটায়ার টিটায়ার করে গেছেন হয়তো। না না এখনো হয়নি? না না। হয়নি তাহলে তো আমার বাবার থেকে 3-4 বছরের বড় মাত্র। হ্যাঁ, 60-এর দোরগোড়ায়, 60 হয়নি আমার যতদূর মনে আছে। মানে হয়তো বা 60 চলছে, তাই না তাই না হবে। না না, 60 চলছে না, 60 হয়নি, আমি বলছি তো সেটা। ও, তাহলে মাত্র তো 3-4 বছরের বড়। হ্যাঁ, ওরকমই হবে। হ্যাঁ, সেখানে তুমি আমার থেকে কত বড়, কত বড়, আর আমি সেখানে কত ছোট। হ্যাঁ, সেটা হতেই পারে। হুম। মানে তুমি কি ইসে মানে তোমার কি এখন তোমার কি এখন মানে 27-28 চলছে?